করি এক্সিস্টিং যারা আছে তাদের সাথে। জি স্যার। আচ্ছা, আহ, সবার আগে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের গত বৃহস্পতিবার একটা ক্লাস হওয়ার কথা ছিল। আহ, এটা জাস্ট দুর্ঘটনার কারণেই আমি আসলে জয়েন করতে পারি। সো সেজন্য আন্তরিকভাবে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট আপনারা যারা দ্বিতীয় ক্লাসটা খুব মনোযোগভাবে করেছেন, প্রথম ক্লাসটাও করেছেন, তাদের জন্য আসলে কি বলবো, এটা আপনারাই আপনাদের এই মানে যতটুকুই জানবেন এই বিষয়টাতে, এটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। কষ্ট করে যারা জয়েন করছেন বা যারা ক্লাসগুলো করতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি এটা আসলে শুধু একটা সার্টিফিকেট কোর্স না। আমি আমি এটা বিশ্বাস করি যে যে কোনো কিছু আপনি 10 টাকা খরচ করে যদি আপনার 1 টাকার উপকার হয়, অবশ্যই আমি বলবো যে মাঝে মাঝে ওই 1 টাকার 4 টাকার দিকেই তাকানো ভালো। আমরা অনেক ক্ষেত্রে, কারণ এই 1 টাকার উপকার অনেক ক্ষেত্রে অনেক কাজে লেগে যেতে পারে। মানে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে যদি বলি, আমি অনেকে অনেকে ফ্রিতে অনেক কাজ করে দিয়েছিলাম। মানে আমার বিভিন্ন সফটওয়্যারে। এতে হয়েছে কি, আমার পরবর্তীতে আমার নিজের কাজে আসলে এটা বেশি লেগেছে। হ্যাঁ, তো হয়তো কষ্ট হচ্ছে, বাট আপনি যখন এটাতে লেগে থাকবেন, এতে কিন্তু আপনারই উপকার। কোথাও না কোথাও এই যে আজকে যেখানে একটু শ্রম দিচ্ছেন বা 1 ঘন্টা টাইম দিচ্ছেন বা 15-20 মিনিট টাইম দিচ্ছেন, এটা আপনার কোথায় কাজে লাগবে, ইউ নেভার নাও। সো সবসময় আমি আহ, ওই সকল মানুষদেরকে খুব এনকারেজ করি এবং খুব অ্যাপ্রিসিয়েট করি যে এই সময়টা যাতে পজিটিভ কোনো কিছুতে দেওয়া যায়। আমরা হয়তো বসে 1 ঘন্টা ফোন ব্রাউজ করবো, রিলস দেখবো, ক্লান্ত থাকবো, বাট সবসময় তো এরকম অপরচুনিটি আসে না। এই যে সৌরভ বা রিসার্চ সোসাইটি যে আয়োজনটা করছে, আমি ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। তারা তাদের এই যে ওদের ফাইনাল পরীক্ষা চলতেছে, আমি যতটুকু জানি, তারপরেও ওরা এখানে সময় দিচ্ছে না। তো আমি বেশি কালক্ষেপণ করব না। আমি আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সেশন শুরু করতেছি, যে কয়জন আছে তাদেরকে নিয়ে। এবং আমি আবারও যারা আজকে এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি এটা শুরু করতে চাই। সৌরভ, জি স্যার, লাস্ট তাহলে আমরা ক্লাসে, শুরু করি। হ্যাঁ হ্যাঁ, যারা আসবে আসবে, নো ইস্যু। আমার আমার কথা হলো যে উইলিং মানে 10 জন এনাফ। সবাই আসে তো অনেকে, কিন্তু থেকে যায় অল্প কয়েকজন। তো যেটা বলতেছি, কারো কোনো লাস্ট ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা, স্যার এই জিনিসটা হয়তো একটু রিপিট করলে ভালো হয়, কারো কোনো এরকম কোনো আবদার আছে কিনা, বুঝতে পারেন নাই? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। জি, জি বলেন। স্যার, অ্যাকচুয়ালি লাস্ট ক্লাস না, মানে আমি একটা টপিক একটু এক্সট্রা করে জানতে চাই। কনফিডেন্স ইন্টারভাল নিয়ে যদি একটু ডিসকাস করতেন আর কি ক্লাস শেষে। আচ্ছা, ক্লাস শেষে ওকে, ঠিক আছে, আপনি একটু আমার একটু মনে করে দিবেন। আমরা আজকে শেষের দিকে এটা পুরো খুব সুন্দর একটা জিনিস প্রশ্ন করছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমরা আমাদের কাজের ফাঁকে আমরা আজকে রিগ্রেশন করব, তো রিগ্রেশনের ফাঁকে কনফিডেন্স ইন্টারভাল নিয়ে আপনাকে বলে দিব, যেখানে প্রয়োজন সেখানে। ওকে, তাহলে আমি শুরু করতেছি। অনেকগুলো জিনিস দেখাবো, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। হ্যাঁ? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কিভাবে রিগ্রেশন অ্যানালাইসিস রান করতে হয় সেটা কিন্তু আমরা দেখাইছি, যে রিগ্রেশন, ঠিক আছে। আমরা এটার জন্য এই ডাটা সেটটা ইউজ করছিলাম, আমার যতটুকু মনে পড়ে। সেখানে আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইউজ করছিলাম। আমরা গিয়েছিলাম অ্যানালাইজে, রিগ্রেশনে গিয়ে লিনিয়ারে, এরপরে আমরা হেলথ স্কোর, যেটা হেলথ স্কোরকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিছিলাম, আমরা বিএমআই কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল করে দিয়েছিলাম, আমরা কোলেস্টেরল লেভেল কে দিয়েছিলাম, আমরা এইজ কে দিয়েছিলাম, এই ভেরিয়েবল গুলোকে আমরা দিয়েছিলাম। এরপর আমরা ওকে দিয়েছিলাম। ওকে, এখন এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে একটা রিগ্রেশন মডেল যখন রান করানো হয়, একটা রিগ্রেশন মডেল যখন রান করানো হয়, এখানে 3টা জিনিস সবসময় মাথায় রাখবেন। 3টা জিনিস সবাই আপনাদের সাথে যদি সামনে যদি খাতা কলম থাকে, এটা লিখে রাখবেন যে একটা রিগ্রেশন মডেল আমরা 3টা জিনিস দেখি। সবার আগে দেখি এফ স্ট্যাটিস্টিক, যেটাকে আরেক নাম হলো অ্যানোভা বলা হয়। প্রথম যে জিনিসটা দেখি সেটা হলো এফ স্ট্যাটিস্টিক, এই যে এফ স্ট্যাটিস্টিক। এরপরে যে জিনিসটা দেখি সেটা হলো আর স্কোয়ার, আর স্কোয়ার এই জিনিসটা, ঠিক আছে, আর স্কোয়ার।
3 নাম্বার যে জিনিসটা দেখি সেটা হলো টি টেস্ট। এই যে টি টেস্ট, আবারও বলতেছি, এফ স্ট্যাটিস্টিক, আর স্কোয়ার এন্ড টি টেস্ট। স্যার এগুলা কি জিনিস, এটা আবার একটু স্মরণ করাই দিতে চাই। সেটার জন্য আমরা লাস্ট ক্লাসে যে হাইপোথিসিস পড়ছিলাম, আমরা একটু হাইপোথিসিস টেস্টিংটাকে একটু দেখতে চাই সবার উদ্দেশ্যে। আমরা বলছিলাম যে হাইপোথিসিস টেস্টিং হলো স্ট্যাটিস্টিক্স এর বড় একটা বিষয় মাথায় রাখতে হবে। স্ট্যাটিস্টিক্স হলো ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স হলো ডাহা মিথ্যা কথা। তাই আমরা যখন স্যাম্পল থেকে পপুলেশন সম্পর্কে কথা বলি, ধরেন 300 মানুষ থেকে 3 লাখ মানুষের কথা বলি, 300 মানুষের ফলাফলের উপরে মানে আমি ভিত্তি করে সাপোজ ধরেন আমি একটা জেলার কথা বলতেছি। এই যে স্যাম্পল থেকে পপুলেশনের কথা বলা, এই জিনিসটাকে, এই যে এই অ্যাজাম্পশন, পপুলেশনের ভ্যালু সম্পর্কে যে একটা অ্যাজাম্পশন করি যে কুমিল্লার মানুষের ইনকাম 35,000 টাকা, সেটা আমি কোত্থেকে পাইলাম? আমি 300 মানুষ থেকে একটা স্যাম্পল নিয়ে পাইলাম। তাহলে এই যে প্যারামিটার সম্পর্কে, প্যারামিটার হলো পপুলেশনের যে আমার ক্যারেক্টারিস্টিক্স, মানে টোটাল এরিয়ার জন্য যেটা, সেটাকে যখন এই অ্যাজিউম করি, এই অ্যাজাম্পশনটাকে আমরা যখন পরীক্ষা করে দেখি, সেটা হলো হাইপোথিসিস টেস্টিং। হাইপোথিসিস টেস্টিং ছাড়া আমরা কোনো কিছুতে কমেন্ট করি না, কারণ আমরা বলছি স্ট্যাটিস্টিক্স এর একটা বড় বিষয় হলো স্ট্যাটিস্টিক্স সবসময় সম্ভাবনা নিয়ে কাজ করে, এটার ফলাফল সবসময় সত্য হবে এটা কোনো নিশ্চয়তা নাই। তো হাইপোথিসিস করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে হাইপোথিসিস এর ম্যানুয়াল কিছু স্টেপস আছে। আমরা এটাকে সরাসরি চলে গিয়েছিলাম ইয়েতে, পি ভ্যালুর সাহায্যে, প্রবাবিলিটি ভ্যালু, পি মানে প্রবাবিলিটি ভ্যালু, হ্যাঁ, এটা আরেকটা মানে সিগনিফিকেন্ট ভ্যালু, এর সাহায্যে আমরা সিদ্ধান্ত নিব। ধরেন আপনি কোরিলেশন করতেছেন, তো কোরিলেশনও অবশ্যই কোরিলেশনের মান যদি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোরিলেশন হলো দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখায়, দুইটা জিনিস দেখায়, স্ট্রেংথ এন্ড ডিরেকশন, তার পাশাপাশি মানে স্ট্রেংথ দেখায় এবং তার পাশাপাশি ডিরেকশনও দেখায়। ডিরেকশন মানে পজিটিভ অর নেগেটিভ সম্পর্ক, এটা ইন্ডিকেট করে। আর স্ট্রেংথটা হলো ওই যে ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে, যদি মান 0.50 নিচে হয় আমরা বলি উইক, 0.50 থেকে 70 হলে আমরা বলি মডারেট, 70 থেকে 80 হলে স্ট্রং মডারেট, আর 80 উপরে উঠলে আমরা বলি স্ট্রং। সো এই যে কমেন্টটা, এই কমেন্টটা করার আগে অবশ্যই আমাদেরকে হাইপোথিসিস টেস্ট করতে হবে। আমরা বলছিলাম যে এখানে দুই ধরনের হাইপোথিসিস থাকে, একটা হলো নাল হাইপোথিসিস আর একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস সবসময় বলবে যে এখানে কোনো ধরনের সম্পর্ক নাই, এখানে কোনো ধরনের পার্থক্য নাই, এখানে কোনো ধরনের ইম্প্যাক্ট নাই, সে সবসময় না 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 করবে। আর অল্টারনেটিভ যে আরেকজন বাদী পক্ষের উকিল, সে বলবে যে না, এখানে সম্পর্ক আছে, এখানে ডিফারেন্স আছে, এখানে ইম্প্যাক্ট আছে। আমরা বলেছিলাম একটা উদাহরণ দিয়ে, আসামির দিয়ে, হ্যাঁ। তো নাল হাইপোথিসিস হলো সবসময় আসামি পক্ষের উকিল সে আসামির কথা বলবে, আমার আসামি বা আমার মক্কেল খুন করে নাই, অল্টারনেটিভ বলবে যে না, সে খুন করছে। আমরা পরীক্ষা করে দেখব কাকে অ্যাকসেপ্ট করব, কাকে রিজেক্ট করব। আমরা বলছি যে নাল হাইপোথিসিসকে H0 দ্বারা প্রকাশ করা হয়, অল্টারনেটিভকে H1 দ্বারা প্রকাশ করা হয়। যদি এই প্রবাবিলিটি ভ্যালু যেটা আমরা সফটওয়্যার থেকে পাবো সেটা যদি আলফা, আমরা বলছি আলফা মানে হলো আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স, এটা কার্টার্ড বলে আমরা সবসময় ইউজুয়ালি 5% ধরি, সেটা ভ্যারি করতে পারে প্রবলেম অনুযায়ী। যদি প্রবাবিলিটি ভ্যালু 5% এর সমান অথবা ছোট হয়, তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দেই, আসামি পক্ষের উকিলকে রিজেক্ট করে দেই। সো চলেন আমরা একটু দেখি। সবার আগে আমরা এখানে এই এফ স্ট্যাটিস্টিকটা দেখবো। এফ স্ট্যাটিস্টিক এটা হাইপোথিসিস টেস্টিং, যেখানে টেস্ট আছে, যেখানে কোনো একটা মানে ইয়া আছে, মেজার আছে, সেখানে আমরা অবশ্যই সেটাকে আমরা টেস্ট করে দেখবো। সো এই সবার আগে বলছি এফ স্ট্যাটিস্টিক্স। তার এফ স্ট্যাটিস্টিক কি কাজ করে শুনেন, আপনি যখন একটা বিল্ডিং তৈরি করেন, সেই বিল্ডিং কিন্তু সবার আগে আপনাকে দেখতে হবে এটা থাকার উপযোগী কি উপযোগী না, ঠিক আছে? তার মানে আপনি যখন একটা রিগ্রেশন মডেল তৈরি করেন, যেখানে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে যেরকম হেলথ স্কোর, আর একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, আপনি এটা দিয়ে একটা মডেল তৈরি করলেন। এখন আপনার এই মডেলটা কি ঠিক আছে কিনা, একটা বাসা যেরকম থাকার উপযোগী কিনা, ঠিক সেম একটা মডেল, রিগ্রেশন মডেল, এটা কি ঠিক আছে কিনা, এটা কি সিগনিফিকেন্ট কিনা, এই মডেলটা যে আপনি তৈরি করলেন এটা কি লজিক্যাল কিনা, সেই সিগনিফিকেন্ট এবং ইনসিগনিফিকেন্ট এই জিনিসটা টেস্ট করে দেখবে হলো আমার এফ স্ট্যাটিস্টিক্স। তো এখানে যখনই আমরা টেস্ট পরীক্ষার কথা চলে আসে, তখনই আমার হাইপোথিসিস চলে আসবে। আসামি পক্ষের উকিল নাল হাইপোথিসিস বলবে যে এই মডেলটা আপনি তৈরি করছেন, এই মডেলটা সিগনিফিকেন্ট না, এটা ইনসিগনিফিকেন্ট। অল্টারনেটিভ বলবে যে না, আমার যে মডেলটা এটা হলো সিগনিফিকেন্ট, ঠিক আছে? তো এই সিদ্ধান্ত এখন কাকে অ্যাকসেপ্ট করব, কাকে রিজেক্ট করব, এটা কিন্তু আমরা অলরেডি বলেছি। আমরা সবসময় এই সিগনিফিকেন্ট ভ্যালু পি ভ্যালুর দিকে তাকাবো। দেখেন পি ভ্যালুর মান কত আসছে, 0.169। এটাকে আপনি যদি 100 দ্বারা মাল্টিপ্লাই করেন 16.9%, বা অলমোস্ট 17% এর কাছাকাছি।
যেটা 5% থেকে বড়। সো 5% থেকে যখন পি ভ্যালুর মান বড় হবে, ঠিক আছে, তখন আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারবো না, নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করতে হবে। সো নাল হাইপোথিসিস কি বলছে? নাল হাইপোথিসিস বলছে এই মডেলটা ইনসিগনিফিকেন্ট, আপনি যে মডেলটা তৈরি করছেন এটা সিগনিফিকেন্ট না, তাকে আমাকে মেনে নিতে হচ্ছে। সো নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড হিয়ার, ঠিক আছে। এখন স্যার এটা দিয়ে কি বোঝায়? দেখেন, যখনই কোনো একটা রিগ্রেশন মডেলে এফ স্ট্যাটিস্টিক্স ইনসিগনিফিকেন্ট আসবে, আপনি আর ফার্দার যাবেন না, আপনি মডেলটাকে আবার নতুন করে রান করাবেন। আপনার মডেলটা সিগনিফিকেন্ট না, আপনি ফার্দার পরবর্তীতে যেই কমেন্টে আসুক না কেন আপনি এখান থেকে কমেন্ট করতে পারবেন না। আপনাকে এটা সিগনিফিকেন্ট হইতে হবে, হয় আপনাকে ভেরিয়েবল বাদ দিতে হবে, আর নয় নতুন করে ভেরিয়েবল অ্যাড করতে হবে। দেখি আমরা একটা নতুন করে ভেরিয়েবল বাদ দিই, কারণ আমরা এখান থেকে কোলেস্টেরল লেভেলটাকে বাদ দিছি। এবার কিন্তু কিছুটা 0.80 কাছাকাছি আসছে। আমরা যদি আলফার মান 10% ধরি, আচ্ছা তাহলে আরেকটা কাজ করি, আমি কোলেস্টেরল লেভেলটাকে দেই, এইচটাকে বের করে দেখি কি অবস্থা, হচ্ছে না। সো আমরা কোলেস্টেরল লেভেলটাকে বের করি, এইচটাকে দিয়ে দিই। এবার কিন্তু কিছুটা সিগনিফিকেন্ট, মানে আপনি যদি আলফার মান লেভেল অফ সিগনিফিকেন্স এর মান 10% ধরেন, সেক্ষেত্রে পি ভ্যালুর মান 8%, তখন কিন্তু আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছি, অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করতেছি, মানে মডেল সিগনিফিকেন্ট। আমরা যদি আলফার মান 10% ধরি, আপনি ক্ষেত্র বিশেষে ধরতে পারেন, এটাতে কোনো ইয়ে নেই। আচ্ছা, যেহেতু আমার এইটা সিগনিফিকেন্ট বলছে মডেল, এরপরে আপনি দেখবেন আর স্কোয়ারের দিকে। আর স্কোয়ারটা কি করে? আর স্কোয়ারটা হলো মডেলের গুডনেস অফ ফিট দেখায়। আপনি যে এই এইজ এবং বিএমআই দিয়ে হেলথ স্কোরের সাথে একটা সম্পর্ক দেখাইলেন, এইটা এদের মধ্যে ফিটনেসটা কেমন সেটা আমার দেখায়। ফিটনেস স্যার এটার মান কত হয়? এটার মান সাধারণত 0 থেকে 1 এর মধ্যে হয়, মানে 0 থেকে 100% এর মধ্যে। আমাদের এটা যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি মাত্র 5%, which is very low। এটা মিনিমাম 50% এর কাছাকাছি থাকতে হয়, মানে 40 থেকে 50%। তাহলে আমরা বলি যে এটা মোটামুটি ভালো, 70-80% উঠলে এটা খুবই ভালো, ঠিক আছে। এটা হলো মডেলের ফিটনেস বোঝায়। এখন এই জিনিসটা দ্বারা কি বোঝায়? এই জিনিসটা দ্বারা বোঝায়, দেখেন আপনার যে সিজিপিএ, সেটার উপর কিন্তু একাধিক ভেরিয়েবল ইম্প্যাক্ট আছে। সবার আগে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কিন্তু কিসে? স্টাডি আওয়ারের। আপনি যত বেশি পড়ালেখা করবেন, আপনার সিজিপিএ তত বেশি পারবে। এরপরে আপনার ক্লাসের অ্যাটেন্ডেন্স, এরপরে আপনি কত ঘন্টা ঘুমান, কত ঘন্টা মোবাইল ফোন ইউজ করেন, এই সকল বিষয় কিন্তু আপনার সিজিপিএ রেজাল্টের উপর ইম্প্যাক্ট করে। এখন এখানে এই সিজিপিএ এর উপর এই ভেরিয়েবল গুলোর প্রভাবকে আমরা যদি কন্ট্রিবিউশন বলি, দেখা যাচ্ছে যে স্টাডি আওয়ারের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন প্রায় হইতে পারে 60%। এরপরে ধরেন অ্যাটেন্ডেন্স, এটা ধরেন আরো 10%, তাহলে হয়ে গেল কি টোটাল 70%। এরপরে ধরেন মোবাইল ফোন ইউজ করার কারণে আপনার 5% কমে গেছে, আবার 65% আসছে। এরপরে ধরেন আপনার ঘুম, আপনি যদি পর্যাপ্ত ঘুমান তাহলে কিন্তু আবার ধরেন 10% বেড়ে গেছে। তাহলে সবকিছু ব্যালেন্স করে এই চারটা ভেরিয়েবল ধরেন 75% ভূমিকা রাখছে। এর মধ্যে 60% পজিটিভ, 60% হলো আপনার স্টাডি আওয়ার, 10% হলো অ্যাটেন্ডেন্স, 10% হলো স্লিপিং, আর 5% বিয়োগ করলাম, কারণ মোবাইল ফোন বেশি ইউজ করলে নেগেটিভ উল্টা কমে যেতে পারে আমার রেজাল্ট। সো এই যে টোটাল 75%, এই 75% হলো আমার এই চারটা ভেরিয়েবল ভূমিকা রাখতেছে সিজিপি এর উপরে। তাহলে স্যার বাকি 25% কোথায় গেল? দেখেন ওই বাকি 25% আরো অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। যেমন ধরেন আপনি কয়টা টিউশন করেন, আপনি কি টিচারদের পড়া বুঝতেছেন কি বুঝতেছেন না, আরো অনেক ভেরিয়েবল ইম্প্যাক্ট আছে। সেই অংশটুকুকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। আর 75% যেটা আসছে, এটাকে আমরা তখন বলতেছিলাম কন্ট্রিবিউশন। এই কন্ট্রিবিউশনকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলে ভেরিয়েশন। দ্যাট মিনস আপনি যে এই চারটা ভেরিয়েবল নিলেন, ধরেন স্টাডি আওয়ার, অ্যাটেন্ডেন্স, মোবাইল ফোন ইউজ এন্ড স্লিপিং আওয়ার, এই চারটা ভেরিয়েবল দিয়ে আপনি যে মডেল তৈরি করলেন আপনার সিজিপি এর সাথে, এই সিজিপি এর 75% সিজিপি এর উপর এই চারটা ভেরিয়েবল টোটাল 100% এর মধ্যে 75% ভূমিকা রাখতেছে। এটা দ্বারা বোঝাচ্ছে সে সিজিপি এর উপর 75% ভেরিয়েশনে হেল্প করতেছে। সিম্পল, মানে 75% ভূমিকা, আর বাকি 25% হয়তো আমি অন্যান্য ভেরিয়েবল করলে এটা বাড়বে। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে রাখতেছে মাত্র 5%। তার মানে বিএমআই এবং এইজ
হেলথ স্কোরের উপর মাত্র 5% ভূমিকা পালন করতেছে, তাহলে বাকিটা বাকিটা দেখেন, বাকি 95% হইতে পারে এই যে আমাদের এই ভেরিয়েবল গুলা। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা বড় বিষয়, স্মোকিং করে কিনা, হ্যাঁ, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, এই সকল কিছু কিন্তু ইম্প্যাক্ট আছে, আমরা কিন্তু তাদেরকে মডেলে নেই নাই। তো তাদেরকে নিলে দেখতেন যে আর স্কোয়ারের মান বেড়ে যেত। ধরেন আমি এখানে সাপোজ লিনিয়ার ইকুয়েশন, ধরেন আমি এডুকেশনটা অ্যাড করি, দেখি আর স্কোয়ারের মান বাড়ে কিনা, ওটা তো স্ট্রিং, এটা নেওয়া যাবে না। ধরেন আমরা ওয়েট নিলাম, ওয়েটের কোনো ইম্প্যাক্ট আছে কিনা দেখি। আচ্ছা, তেমন কিন্তু বাড়ে নাই, হ্যাঁ, ইনসিগনিফিকেন্ট হয়েছে কিন্তু তেমন বাড়ে নাই। তো এগুলো বাড়ে, আপনি রিলেভেন্ট ভেরিয়েবল অ্যাড করতে থাকলে এটা বাড়তে থাকবে, ঠিক আছে, রিলেভেন্ট ভেরিয়েবল অ্যাড করলেই এটা বাড়বে। গেল, এবার গেল আমাদের আর স্কোয়ারের মান থেকে আপনি করবেন, বলবেন এই যে বিএমআই এবং এইজ আমার হেলথ স্কোরের উপর 5% ভূমিকা রাখতেছে, ঠিক আছে। এই এবার আসি টি টেস্ট, ইন্ডিভিজুয়াল টেস্ট। দেখেন এই এফ টেস্ট বলে যে এখানে আমরা তো বলছি মডেলটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না এটাও কিন্তু দেখায়, বাট এফ টেস্টের আরেকটা জিনিস হলো, এফ টেস্ট বলে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো দিছি, এদের কারোরই এই হেলথ স্কোরের উপর কোনো ইম্প্যাক্ট নাই। নাল হাইপোথিসিস বলবে এইজ এবং বিএমআই কারোরই হেলথ স্কোরের উপর কোনো ইম্প্যাক্ট নাই। অল্টারনেটিভ বলবে যে না, এদের মধ্যে অ্যাটলিস্ট একটার হইলেও ইম্প্যাক্ট আছে। ওই যে সিগনিফিকেন্ট বলতে এটাই বোঝায় যে অ্যাটলিস্ট একটার হইলো এই হেলথ স্কোরের উপর ইম্প্যাক্ট আছে। তাহলে আমরা এবার ইন্ডিভিজুয়ালি দেখবো যে বিএমআই হেলথ স্কোরের উপর ইম্প্যাক্ট আছে কিনা, এইজ এর হেলথ স্কোরের উপর ইম্প্যাক্ট আছে কিনা, সেটার জন্য আমরা টি টেস্ট করি। এটা আরেক নাম হলো ইন্ডিভিজুয়াল টেস্ট। এখানে ইন্ডিভিজুয়ালি হাইপোথিসিস টেস্ট করা হয়। আচ্ছা, দেখেন বিএমআই এর ক্ষেত্রে আমরা দেখতে চাই বিএমআই হেলথ স্কোরের উপর কোনো ইফেক্ট আছে কিনা। এখানে আমরা নাল হাইপোথিসিস বলবে বিএমআই এর হেলথ স্কোরের উপর কোনো ইফেক্ট নাই। অল্টারনেটিভ বলবে যে না, বিএমআই হেলথ স্কোরের উপর ইফেক্ট আছে। আমরা সিদ্ধান্ত নিব কিভাবে, আমরা দেখব পি ভ্যালু, এই যে সিগনিফিকেন্ট ভ্যালু, আমরা আগেও পড়ে আসছি, পি ভ্যালু যদি 5% থেকে ছোট হয় নাল হাইপোথিসিস রিজেক্টেড। আমাদের এখানে এই পি ভ্যালুটা বিএমআই এর জন্য 5% থেকে ছোট, 2.6%, তার মানে এখানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। মানে নাল হাইপোথিসিস যেটা ক্লেম করছে সেটাও রিজেক্টেড। নাল হাইপোথিসিস কি ক্লেম করছে, সে বলছে বিএমআই এর হেলথ স্কোরের উপর কোনো ইফেক্ট নাই, তার মানে সে যেহেতু রিজেক্ট করছে তার এই ক্লেমটাও রিজেক্টেড। আমরা অল্টারনেটিভ কে অ্যাকসেপ্ট করব, অল্টারনেটিভ বলছে না, বিএমআই এর হেলথ স্কোরের উপর ইমপ্যাক্ট আছে, সো এটা সিগনিফিকেন্ট, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কমেন্ট করবো, এলো এই যে বিটার মান, এই যেটা নেগেটিভ, তার মানে এখানে দেখা যাচ্ছে বিএমআই সাথে হেলথ স্কোরের সম্পর্কটা হলো নেগেটিভ। মানে বিএমআই বাড়লে হেলথ স্কোর কমে। কিরকম কমে, বিএমআই যদি 1 ইউনিট বাড়ে, ধরেন 25 থেকে 26-এ গেল, 1 ইউনিট বাড়ছে, তাহলে হেলথ স্কোর কমে যাবে 0.06 ইউনিট, বুঝছেন। এই নেগেটিভ, প্লাস হলে বেড়ে যেত। এইভাবে আমরা আসলে রিগ্রেশন থেকে কমেন্ট করি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? আমি তাহলে পরের অ্যানালাইসিসে যাব। কারো কোনো প্রশ্ন আছে? আমি আজকে 7টার সাথে দেখব। ওকে, ফাইন, তাহলে আমি পরেরটাতে যাচ্ছি। এরপরে আমরা আজকে আরেকটা চমৎকার জিনিস দেখব, সেটা হলো লজিস্টিক রিগ্রেশন, ঠিক আছে। লজিস্টিক রিগ্রেশন, স্যার এটা কি জিনিস, এইটা আমরা আজকে একটু দেখি। হ্যাঁ, দেখেন লজিস্টিক রিগ্রেশন কয়েক রকমের হয়, একটা হলো বাইনারি লজিস্টিক আর একটা হলো মাল্টিনোমিয়াল লজিস্টিক। আমরা এখন পর্যন্ত যে যে রিগ্রেশন নিয়ে আলোচনা করতেছিলাম, এটা ছিল লিনিয়ার রিগ্রেশন। এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ছিল নিউমেরিক্যাল, সিজিপিএ, এটা সংখ্যায় ছিল, এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল ছিল। হোয়াট ইফ আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ক্যাটাগরিক্যাল হয়ে যায়, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের দুইটা ক্যাটাগরি, ইয়েস নো, সাকসেস ফেলিয়ার, এরকম যদি থাকে যে আপনার পার্টিকুলার এই ডিজিজ আছে কি না, ইয়েস নো, হ্যাঁ না, আমরা এটা দেখতে চাই, তাহলে স্যার এটার ক্ষেত্রে কি হবে? দেখেন এটার ক্ষেত্রে তখন যদি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে মাথা ব্যথা না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটার একটা হইলেই হবে। যদি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি দুইটা হয়, তাহলে আমরা বাইনারি লজিস্টিক ইউজ করি।
যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি 3টা হয় তাহলে আমরা মাল্টিনোমিয়াল লজিস্টিক ইউজ করি, মানে 2 এর অধিক হইলে মাল্টিনোমিয়াল। আর যদি 2টা ক্যাটাগরি হয়, ইয়েস নো 0 1 এরকম ক্যাটাগরি হয়, তাহলে আমরা বাইনারি লজিস্টিক ইউজ করি। চলেন আমরা একটু দেখে আসি। এখন এটার জন্য আমরা যে ডাটা ইউজ করব, আমরা একটু একটা ডাটা দেখেন, স্ট্যাটার একটা ডাটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। স্ট্যাটার ডাটা, এটা হলো ব্যাকপে। আমাদের কাছে একটা নতুন ডাটা আছে, এটা আমার রিসেন্ট একটা ডাটা, একদম রিয়েল লাইফ ডাটা। এটা আমি ড্রাইভারদের ব্যাক পেইন নিয়ে কাজ করছিলাম, এটা পাবলিশ হয়েছে। সো একটা রিয়েল লাইফ ডাটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ফাইন। এখানে ডাটাটা একটু দেখাই। এটা হলো আমাদের ডাটা, তাদের ইনকাম, তাদের কি টাইপের বাস চালায় সেটা দেওয়া আছে, ইনকাম লেভেল দেওয়া আছে, তাদের হাইপারটেনশন আছে কিনা, এজ ক্যাটাগরি, স্মোকিং, ব্যাক পেইন, ওয়ার্কিং আওয়ার, সপ্তাহে কয়দিন কাজ করে, এই জিনিসটা আছে। আমরা এবার একটু এটার সাহায্যে রিগ্রেশন রান করাবো। আমরা যাব অ্যানালাইজে, আমরা যাব রিগ্রেশনে, আমরা যাব বাইনারি লজিস্টিকে। এই যে দেখেন বাইনারি লজিস্টিক, ক্লিক করব। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো ব্যাক পেইন, এই যে ব্যাক পেইন, তাকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ঘরে দিয়ে দিব। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ঘরে ধরেন আমি ভেহিকেল কি ধরনের গাড়ি চালায়, সে মান্থলি ইনকাম কত, তার হাইপারটেনশন আছে কিনা, হ্যাঁ, হাই ব্লাড প্রেশার আছে কিনা, স্মোক করে কিনা, এবং এভারেজ ওয়ার্কিং আওয়ার, ডেইলি আওয়ার, আমরা এগুলো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরলাম। এরপর আপনাকে যাইতে হবে এখানে ক্যাটাগরিক্যালে। দেখেন আমাদের এখানে সবগুলা ভেরিয়েবল কিন্তু ক্যাটাগরিক্যাল, কোনো নিউমেরিক্যাল ভেরিয়েবল নাই, প্রতিটারই কিন্তু ক্যাটাগরি। এই দেখেন সবগুলা ক্যাটাগরি, কোনো নিউমেরিক্যাল আলাদা কন্টিনিউয়াস ভেরিয়েবল না। সো এরপর আমাদের যাইতে হবে ক্যাটাগরিক্যালে। এখানে ক্লিক করে এই সবগুলা ভেরিয়েবলকে আপনি সিলেক্ট করে যেগুলো যেগুলো ক্যাটাগরি, এখানে যদি একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকতো সংখ্যার, ওইটা বাদে বাকি সবগুলাকে আপনি এই ক্যাটাগরিক্যাল কোভিরিয়েটের ঘরে দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে দিয়ে দিছি। দেওয়ার পরে আপনার দেখেন এখানে অটোমেটিক্যালি ইন্ডিকেটর ভেরিয়েবল হিসেবে আপনার লাস্ট ক্যাটাগরি দেওয়া আছে। আচ্ছা, এটা কি জিনিস আমি একটু আসবো, এটা আপাতত লাস্টেই থাকুক। সো সবগুলোকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে করে দিবেন। এই হলো অপশন। আমাকে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করছিল কনফিডেন্স ইন্টারভাল, এই হলো কনফিডেন্স ইন্টারভাল। আপনি এই ঘরটা ক্লিক করবেন, এই ঘরটা কোথায় যাবেন, অপশনে গিয়ে এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন, আর কিছু করা লাগবে না। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলা এই ক্যাটাগরিক্যাল সফটওয়্যারকে বলে দিতে হবে যে এই ভেরিয়েবল গুলা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এগুলা ক্যাটাগরি আছে। ঠিক আছে, নিউমেরিক্যাল হলে বলতে হইতো না। আচ্ছা, এরপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা একটু পেছন আস্তে আস্তে যাই। ওকে, এই হলো আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেল। দেখেন এটা থেকে কমেন্ট করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে একটু জানতে হবে। কমেন্ট করতে হবে আসলে এইভাবে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলি। দেখেন লজিস্টিক রিগ্রেশনে আপনার 2টা ক্যাটাগরি থাকে। সে কি করবে, একটাকে রেফারেন্স ক্যাটাগরি ধরবে। রেফারেন্স ক্যাটাগরি কি, রেফারেন্স ক্যাটাগরি হলো ধরেন যার সাপেক্ষে তুলনা করে উত্তর দেই আমরা, সে হলো রেফারেন্স ক্যাটাগরি। হ্যাঁ, আমাদের বাবা মারা বলে যে হ্যাঁ পাশের বাড়ি ওই ছেলে এই করছে, সেও তুলনায় তোর রেজাল্ট অনেক খারাপ, আমরা এইগুলো শুনি, যে ওই পাশের বাড়ির ছেলেটা হলো রেফারেন্স ক্যাটাগরি। আমাদের এখানে আমরা ধরেন আমাদের ব্যাক পেইন আছে কি নাই, আমরা একটু ডাটাটা দেখি। দেখেন এই যে ব্যাক পেইনে কোডিংটা করছি, এই যে এখানে দেখেন 0 মানে নো, 1 মানে ইয়েস। ঠিক আছে, সফটওয়্যার অটোমেটিক্যালি নো কে রেফারেন্স ক্যাটাগরি ধরবে, উত্তর দিবে ইয়েস এর জন্য, ইয়েস হওয়ার সম্ভাবনা, মানে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনার জন্য উত্তর দিবে। আপনি যাকে 0 ধরবেন সে অটোমেটিক্যালি রেফারেন্স ক্যাটাগরি। ঠিক আছে, উত্তর দিবে ওই বাকি জনের জন্য। তা আমাদের 0 যেহেতু নো, তার মানে নো কে সে রেফারেন্স ক্যাটাগরি ধরবে। আমরা কমেন্ট করার সময় এটা দেখাবো, আর ইয়েস এর জন্য সে উত্তর দেবে যে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা কতটুকু। ফাইন। এরপর আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ভেহিকেল টাইপস এর আপনি যদি দেখেন, আমি যদি ফ্রিকোয়েন্সি দেখি, ভেহিকেল টাইপস প্রথম ভেরিয়েবলটা আমি সবগুলাকে ইয়ে করি, সবগুলার জন্য ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করি, ফ্রিকোয়েন্সি বের করি। দেখেন আমার ভেহিকেল টাইপ ছিল কি, বাস, আদার এন্ড ট্রাক। সিরিয়ালে দেখেন বাস, আদার এন্ড ট্রাক। ঠিক আছে,
তাহলে এটা হলো ভেহিকেল টাইপ 1, এটা হলো ভেহিকেল টাইপ 2, এটা হলো ভেহিকেল টাইপ 3। কিন্তু আপনি দেখেন আমার এখানে উত্তর কি দিছে, লজিস্টিক রিগ্রেশনে উত্তর কি দিছে, ভেহিকেল টাইপ 1, ভেহিকেল টাইপ 2। তাহলে ভেহিকেল টাইপ 3 এর জন্য কেন উত্তর দেয় না, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে যেরকম একটা রেফারেন্স ক্যাটাগরি ছিল, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রেও আমার সেম রেফারেন্স ক্যাটাগরি থাকবে। মানে আপনি দেখেন 3 নাম্বারটার জন্য শো করে নাই, কার জন্য 3 নাম্বার বলতে 3 নাম্বার কে ছিল, 3 নাম্বার ছিল ট্রাক। তাহলে ট্রাকের জন্য শো করে নাই, বাস এবং আদার এই ধরনের ভেহিকেলের জন্য আমার রেজাল্ট শো করছে। এই যে তার মানে বাসের জন্য এবং আদারের জন্য এদের কিন্তু রেফারেন্স ক্যাটাগরি মানে রেজাল্ট শো করছে, শো করে নাই কার জন্য, ট্রাকের জন্য। তার মানে আমি এই যে টাইপ 1টা হলো বাস, আপনি এখানে ডাবল ক্লিক করে অ্যাড করতে পারেন। হ্যাঁ, আপনি ডাবল ক্লিক করে এটাকে এডিট করতে পারেন। ধরেন টাইপ 1 হলো বাস, টাইপ 1 হলো ধরেন বাস, টাইপ 2 হলো ধরেন আদার্স। ওকে, উত্তর দেয় নাই কার জন্য, ট্রাক ড্রাইভারদের জন্য। ওকে ফাইন। আমরা সাধারণত রিগ্রেশন মডেলে বিটা দেখে কমেন্ট করছিলাম, স্লোপ বিটা 1 বিটা 2, বাট এখানে আমরা কমেন্ট করি এই এক্সপোনেনশিয়াল বিটা, এক্সপি বিটা, এটার আরেক নাম হলো অডস রেশিও, এটা আরেক নাম হলো অডস রেশিও। আচ্ছা, ও আর বলে এটাকে। ফাইন, এখন এই ও আর এর কাজ কি? রিগ্রেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে এর আগে যে আমরা এই যে এখানে বিএমআই দেখাইছিলাম, বিএমআই দেখাই আসছি, ওখানে মাথা রাখবেন ওখানে বেস ছিল 0। 0 থেকে যদি মান মানে কারো রিগ্রেশন কোএফিসিয়েন্ট ধরেন বিএমআই এর জন্য মান আসছে মাইনাস, তার মানে এটা বোঝাচ্ছে ভেরিয়েবলের সাথে সম্পর্কটা হলো নেগেটিভ। আর 0 থেকে বড় দেখেন এইজ এর ক্ষেত্রে আসছে প্লাস, তার মানে এইজ এর সাথে হেলথ স্কোরের সম্পর্কটা হলো পজিটিভ। প্লাস মাইনাস বোঝা যায়। এখানে বেজ হলো 0, রিগ্রেশন মডেলে বেজ হলো 0। 0 থেকে ছোট হলে নেগেটিভ, 0 থেকে বড় হলে পজিটিভ। বাট বাইনারি লজিস্টিকের ক্ষেত্রে বেজটা হলো পজিটিভ, আমার 1, বেজ হলো 1। 1 এর চেয়ে বেশি হলে তার মানে মানে তার বিষয়টা হলো মানে পজিটিভ হইতে হবে, মানে হওয়ার সম্ভাবনা। আর 1 এর চেয়ে কম হইলে না হওয়ার সম্ভাবনা। আবার বলতেছি 1 এর চেয়ে এই অডস রেশিওর মান যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে হওয়ার সম্ভাবনা, কোনো কিছু হওয়ার সম্ভাবনা। আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে না হওয়ার সম্ভাবনা। আমরা সবসময় 1 থেকে বিয়োগ করব, 1 এই সংখ্যাটা 1 থেকে এই সংখ্যাগুলা বিয়োগ করব, তাহলে উত্তর পাবো। চলেন, পাঁচের ক্ষেত্রে পি ভ্যালু সিগনিফিকেন্ট, তাহলে আমরা কমেন্ট করতে পারবো। যেহেতু নাল হাইপোথিসিস কি বলবে, নাল হাইপোথিসিস বলবে ভেহিকেল টাইপসের বা এখানে এটা সিগনিফিকেন্ট না, বাস ক্যাটাগরিটা সিগনিফিকেন্ট না, নাল হাইপোথিসিস বলবে। অল্টারনেটিভ বলবে যে না এটা সিগনিফিকেন্ট। যেহেতু পি ভ্যালু 5% থেকে ছোট, সো নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড, তার মানে বাস ক্যাটাগরিটা সিগনিফিকেন্ট এই মডেলে। এবার আমরা কমেন্ট করব অডস রেশিওর মান আসছে কত, 0.47, এটা 1 এর থেকে ছোট। তাহলে 1 থেকে যদি আমি মানে এই এটা থেকে যদি আমি 1 বিয়োগ দেই এটা থেকে, তাহলে এটা থাকবে মাইনাসের 52.5, মাইনাসের। যদি আমরা 1 এর নিচে নামা মানে উল্টা, তাহলে 1 বিয়োগ দিলে হবে মানে ধরেন 53.53 হবে। এটা বুঝাচ্ছে, সবাই একটু মনোযোগ দেন, আমি কমেন্ট করতেছি। এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে যেহেতু 1 এর নিচে তার মানে না হওয়ার সম্ভাবনা। এটা বুঝাচ্ছে বাস ড্রাইভারদের, আমরা কাজ করতেছি ব্যাক পেইন নিয়ে, বাস ড্রাইভারদের ব্যাক পেইন না হওয়ার সম্ভাবনা কত, 1 থেকে বিয়োগ দিলে আসছে কত, 53% কম। কাদের তুলনায়? ওই যে রেফারেন্স ক্যাটাগরি, যে ক্যাটাগরি শো করতেছে না, ট্রাক ড্রাইভারদের তুলনায়। আপনি লজিস্টিক রিগ্রেশনে আমরা চাইলে রেফারেন্স ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। ধরেন ভেহিকেল টাইপের এখানে কি ছিল, ইন্ডিকেটর ছিল লাস্ট, আমরা এটা ফার্স্ট দিয়ে এই চেঞ্জ অপশনটা ক্লিক করব, কন্টিনিউ দিয়েই ওকে দেই, আবার রান করাই। এবার দেখেন রেফারেন্স ক্যাটাগরি চেঞ্জ হইছে। এবার ফার্স্ট ক্যাটাগরিকে রেফারেন্স ক্যাটাগরি ধরছি, মানে বাসকে রেফারেন্স ক্যাটাগরি দিয়েছে, আমরা ধরছি উত্তর দিচ্ছে কার জন্য,
উত্তর দিছে আদার্স ক্যাটাগরির জন্য এবং ট্রাকের জন্য। এবার একটু দেখাই, তাহলে এবার কি বুঝাচ্ছে? এবার বুঝাচ্ছে এটা হলো আমাদের অড রেশিও। এবার বুঝাচ্ছে যে ট্রাক যেহেতু এটা একের বেশি, তার মানে এটা হওয়ার সম্ভাবনা। একের কম হলে না হওয়ার সম্ভাবনা কতটুকু? 1 বিয়োগ দেন, 1 বিয়োগ দেন, তাহলে কত হবে? 1 বিয়োগ দিলে হবে 1.1। 1.1 কে 100 দ্বারা গুণ করলে 101%। পার্সেন্টেজে নিলে আপনি 1 বিয়োগ দিয়ে দিতে হবে আগে। আর আপনি যদি পার্সেন্টেজে না বলে আপনি এইভাবে ডিরেক্ট বলতে পারেন। ডিরেক্ট কিভাবে? আপনি বলবেন ট্রাক ড্রাইভারদের ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা 2.1 গুণ বেশি কাদের তুলনায়? রেফারেন্স ক্যাটাগরি ওই যে বাস ড্রাইভারদের তুলনায়। এভাবে আমরা কমেন্ট করি, ঠিক আছে? এই ধরেন আদার্স ক্যাটাগরির যে ড্রাইভাররা আছে তাদের ক্ষেত্রে ব্যাক পেইন হওয়ার সম্ভাবনা 1.47 টাইমস হায়ার। পার্সেন্টেজে নিলে আপনি 1 বিয়োগ করেন, তাহলে 0.47 মানে 47% বেশি। ওকে, এভাবে কিন্তু সেম এখানেও সেম দেখাচ্ছে। হাই ব্লাড প্রেশার, তার মানে যাদের বিপি আছে, হ্যাঁ, মানে মানে এখানে বিপির ক্ষেত্রে এখানে আমাদের আগে দেখতে হবে যে আমরা রেফারেন্স কি কি আছে। আমরা যে বিপিটা একটু দেখি। হাই ব্লাড প্রেশার নো, ইয়েস। আমরা এটা লাস্ট ক্যাটাগরির জন্য দেখাচ্ছে, লাস্ট নো। তার মানে দেখেন লাস্ট ক্যাটাগরির জন্য ছিল এগুলা। সেম ভাবে আমরা বাকিগুলোর ক্ষেত্রে সেম ভাবে আমরা কমেন্ট করতে পারবো, বুঝছেন? এই যাই হোক, এবার আমরা এভাবে হলো আমরা বাইনারি লজিস্টিক করি। এখন এখানে দেখেন কনফিডেন্স ইন্টারভাল আছে। যিনি প্রশ্ন করছিলেন কনফিডেন্স ইন্টারভাল থেকে, তাকে বলতেছি এটা থেকে কিভাবে কমেন্ট করে। হ্যাঁ, দেখেন এই যে যত কিছু আমরা এখানে রিগ্রেশন মডেল করতেছি, হ্যাঁ, অ্যানালাইসিস করতেছি, এগুলো কিন্তু এস্টিমেশনের একটা অংশ। স্ট্যাটিস্টিক্স মানে এস্টিমেট করে, এস্টিমেট, আচ্ছা, সম্পর্ক থেকে একটা এস্টিমেট করে। আমরা যখন এটা পাচ্ছি, এটার নাম হলো পয়েন্ট এস্টিমেট। মানে তাদের মধ্যে সম্পর্কটা যখন আমি একটা নির্দিষ্ট উত্তর, ধরেন এস্টিমেশনটা 2 প্রকার, একটা হলো পয়েন্ট এস্টিমেট আর একটাকে বলা ইন্টারভাল এস্টিমেট। কি জিনিস সেটা? ধরেন আপনার ঘরে কারো একটা বিবাহের অনুষ্ঠান, এখন সেই বিবাহের অনুষ্ঠানে আপনারা দাওয়াত দিতে চাচ্ছেন আত্মীয় স্বজনকে, হ্যাঁ, এখন আপনি কতজন মানুষ খাওয়াবেন এটার জন্য আপনাকে পারিবারিক ভাবে বসতে হয়। তো আপনি যখন এই মেহমান সম্পর্কে একটা আইডিয়া করেন, বলেন না এস্টিমেট করি, চলেন বসি, দিস ইজ দ্য এস্টিমেশন। এখন এই এস্টিমেটটা 2 রকম হইতে পারে, একটা হলো পয়েন্ট এস্টিমেট আর একটা হলো ইন্টারভাল এস্টিমেট। পয়েন্ট এস্টিমেটটা কি? আপনি যদি বলেন আমরা আমাদের বিয়ের দাওয়াতে এক্স্যাক্টলি 300 মানুষ খাওয়াবো, একজন বেশিও না কমও না, অথবা এক্স্যাক্টলি 280 জন মানুষের আয়োজন করব, কমও না বেশিও না, দিস ইজ পয়েন্ট এস্টিমেট। উত্তর একটাতে আসবে, একটা পয়েন্টে আসবে। বাট আপনি সাধারণত আমরা এরকম এক্সাক্ট সিচুয়েশনে যেতে পারি না। আমরা তখন বলি যে যদি আমরা 10 জন 20 জন বাড়াইয়া কমাইয়া ধরি, আমরা তখন বলি যে 300 থেকে 350 মধ্যে আয়োজন করব, একটা রেঞ্জ বলি। কিন্তু মেহমানদের আয়োজন করব 300 থেকে 350, হ্যাঁ, মেহমান হইতে পারে। এই যে আপনি একটা রেঞ্জের মধ্যে বলছেন, একটা ইন্টারভালের মধ্যে বলছেন, এটাই হলো ইন্টারভাল এস্টিমেশন। এখন স্যার এটার নাম কেন কনফিডেন্স ইন্টারভাল হলো? শুধু ইন্টারভাল বললেই তো হইতো। দেখেন আমরা আবারও বলতেছি, স্ট্যাটিস্টিক্স কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া বলে না। সে কিন্তু যখন হাইপোথিসিস টেস্ট করছে, সে আলফার মান 5% ধরছে, হ্যাঁ, মানে সে বলছে আমার এখানে সিদ্ধান্তে 5% ভুল হইতে পারে 100%-এর মধ্যে। তার মানে সে কত পার্সেন্ট ভুল সত্য হইতে পারে? 95% সত্য হইতে পারে। 100%-এর মধ্যে 5% ভুল যদি বাদ দেয় 95%, তার মানে সে যে ইন্টারভালটার কথা বললো 300 থেকে 350, এটা সে 95% কনফিডেন্স হয়ে বলছে। এই জন্য এখানে লেখা আছে 95% কনফিডেন্স ইন্টারভাল। যদি এই ভ্যালুর মধ্যেও পড়ে, ঠিক আছে, এই ভ্যালুর মধ্যেও পড়ে, আপনি বলবেন যে হ্যাঁ, এই ট্রাক ড্রাইভারদের যে ব্যাক পেইন সেটা 1 গুণ থেকে 4 গুণের মধ্যে ভ্যারি করে। মানে আপনি তখন এক্সাক্ট 2.1 না বলে আপনি এই দুইটা রেঞ্জের মধ্যে বলছেন, ঠিক আছে? এই যে ট্রাক ড্রাইভারদের ব্যাক পেইন বাস ড্রাইভারদের চেয়ে এই 7.5% থেকে 312% পর্যন্ত ভ্যারি করে, এরকম আর কি। এটা হলো কনফিডেন্স ইন্টারভাল, ইন্টারভাল এস্টিমেশনের সাহায্যে যখন বলি।
আশা করি আপনি আপনার উত্তর পাইছেন, ঠিক আছে। আচ্ছা, আমরা হাইপোথিসিস টেস্ট নিয়ে আলোচনা করছি, শুরুতে পি ভ্যালুর কথাটাও বলছি। আমরা টি টেস্ট দেখবো এবং অ্যানোভা দেখবো। আপনাদেরকে কি কাই স্কয়ার টেস্ট দেখাইছিলাম লাস্ট ক্লাসে? সৌরভ কি আসো? কাই স্কয়ার টেস্ট কি দেখানো জি হয়েছিল? স্যার, জি স্যার, আচ্ছা স্কয়ার দেখানো হয়েছিল। আচ্ছা, ওকে ফাইন, এটা আমি বাদ দিচ্ছি। ওকে, এবার আমরা একটু টি টেস্ট সম্পর্কে জানবো। টি টেস্টের কাজ কি? হ্যাঁ, টি টেস্টের জন্য আমরা একটা ডাটা ইউজ করি। আমরা একটা ডাটা ইম্পোর্ট করি, এক্সেলের ডাটা। এটা টি টেস্ট। ওকে, ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, টি টেস্ট কেন ব্যবহার করা এটা একটু আমরা জানবো। দেখেন, আমরা বলছি হাইপোথিসিস টেস্ট কি জিনিস এটা আমরা একটু আলোচনা করে আসছি। এই হাইপোথিসিস টেস্ট দুই ভাবে করা হয়। হ্যাঁ, একটা হলো টি টেস্ট আর একটা হলো জেড টেস্ট। দুইটাই কিন্তু ফর্মুলা, এই দুইটার সাহায্যে মিন টেস্ট করে। কোন একটা প্রোডাক্টের এভারেজ লাইফ টাইম, আপনার এভারেজ সিজিপিএ, এই বিষয়গুলো এভারেজ কে পরীক্ষা করে দেখে জেড টেস্ট এবং টি টেস্টের সাহায্যে। এখন স্যার কখন জেড টেস্ট ইউজ করি, কখন টি টেস্ট ইউজ করি? জেড টেস্ট ইউজ করি যখন আমার স্যাম্পল সাইজ 30 এর নিচে থাকে। আর সরি, টি টেস্ট ইউজ করি স্যাম্পল সাইজ যখন 30 এর নিচে থাকে। জেড টেস্ট ইউজ করি যখন স্যাম্পল সাইজ 30 এর চেয়ে বেশি থাকে। এটা একটা বিষয়। আরেকটা হলো, আপনার যদি আগে থেকে ভেরিয়েন্স, মানে যেটার আমরা আরেক নামও চিনি, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আগে থেকে যদি জানা থাকে তাইলে আমরা জেড টেস্ট ইউজ করি, জানা না থাকলে টি টেস্ট। বাট ম্যাক্সিমাম মাথায় রাখবেন যে আমরা টি টেস্ট ইউজ করি যখন স্যাম্পল সাইজ 30 এর নিচে হয়। আমাদের স্যাম্পল সাইজটা দেখেন এখানে 30, মানে 30 হইলো, সমস্যা না, আমরা টি টেস্ট ইউজ করব। প্রবলেমটা দেখেন, এইটা কি জিনিস। ধরেন আপনার কোনো এক বন্ধু, সে ভার্সিটি থেকে বের হওয়ার পর তার মনে হলো সে একটা ব্যবসা দিল। কিসের ব্যবসা দিল? সে একটা লাইট কোম্পানির ব্যবসা দিছে। সে বলতেছে আমার লাইট গুলো এভারেজে 2550 ঘন্টা ব্যাকআপ দেয়। সে বললো, এটা ক্লেম করছে কোম্পানি মালিক হিসেবে। এখন আপনি একটা লাইট আনলেন, আনার পর এটা কিছুদিন পর নষ্ট হয়ে গেছে। এখন আপনি তারে বললেন যে এই কি লাইট তুমি দিলা, হ্যাঁ এটা তো নষ্ট হয়ে গেল, তুমি তো বলছো এটা 2550 ঘন্টা ব্যাকআপ দিবে, এটা তো মানে 2000 ঘন্টা চলে নাই। তখন তোমার ওই ফ্রেন্ড বললো, না আমার লাইট ঠিক আছে, আমার লাইট 2550 ঘন্টায় ব্যাকআপ দেয়। আপনি যদি, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি পরীক্ষা করে দেখতে পারো, 2 লাখ টাকা, আমি যদি কেউ ভুল প্রমাণ করতে পারলে আমি 2 লাখ টাকা পুরস্কার দিব। এখন যেই কথা সেই কাজ, আপনি 2 লাখ টাকার লোভে পড়ে আপনি কি করলেন, বাসায় 30টা লাইট আইনা জ্বালায় রাখলেন। এবার এক একটা কোনটা কত ঘন্টা জ্বলতেছে আপনি এটা পরিমাপ করলেন, কারণ আপনার ভুল প্রমাণ করতে হবে। হ্যাঁ, কারণ যদি লাইট গুলা 2550 ঘন্টার নিচে ব্যাকআপ দেয় এভারেজে, তাহলে আপনি 2 লাখ টাকা জিতে যেতে পারেন। যে কথা সেই কাজ। 30টা লাইট জ্বালানোর পর প্রথম লাইট কয়দিন জ্বলছে, দ্বিতীয় লাইট কয়দিন জ্বলছে, এগুলার আপনি ধরেন এখানে নোট করে রাখছেন। হ্যাঁ, এগুলো আপনি নোট করে রাখছেন। এবার আপনি পরীক্ষা করে দেখবেন। পরীক্ষা করবো কার সাহায্যে? আপনি ধরেন এভারেজে পাইলেন, কথার কথা আমি বলতেছি আপনাকে, ধরেন আপনি এভারেজে পাইলেন 2500 ঘন্টা, কথার কথা। এখন আপনি 2500 ঘন্টা পাই, আপনি তো খুশি। হ্যাঁ, আপনি তো খুশি যে হ্যাঁ ও বলছে 2550 ঘন্টা, কিন্তু আমি তো 2500 ঘন্টা পাইছি। তার মানে আপনি যে 2 লক্ষ টাকার ক্লেইমের জন্য, তার মানে নিয়ে আপনি দাঁড়ায় রয়েছেন। আপনি বলছেন আপনার লাইফ এত ঘন্টা ব্যাকআপ দেয়, কিন্তু আপনি, আমি পাইছি 2500 ঘন্টা, আপনি 2 লাখ টাকা আমাকে দিয়ে দেন। তখন সে বলবে যে হোল্ড অন,
আমাদেরকে অবশ্যই হাইপোথিসিস টেস্টিং এর মধ্যে দিয়ে যাইতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে 2500 ঘন্টা তো 50 ঘন্টা কম পাইছে সে, তাহলে তো তাকে 2 লাখ টাকা দিয়ে দেওয়া উচিত। কিন্তু স্ট্যাটিস্টিক্স এভাবে চিন্তা করে না, স্ট্যাটিস্টিক্স ভিন্নভাবে চিন্তা করে। সেটার জন্য আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন ছেলেদেরকে বলতেছি, আপনার কোনো একটা ফ্রেন্ড ভালো ক্রিকেট খেলে, ধরেন কুমিল্লা ইউনিভার্সিটি মাঠে আপনি একদিন খেলতে গিয়ে দেখলেন যে সে 10 বলে 8টা ছক্কা মারছে। আপনি তো খুব খুশি, আমার বন্ধু এত ভালো ক্রিকেট খেলে। আপনি তারে ভাড়া করে নিয়ে গেলেন কোথায়? আপনার এলাকার টিভি কাপে। এখন টিভি কাপে নিয়ে আপনি তারা নামাই দিলেন। এখন নামানোর পর দেখা গেল যে সে 20 বল করলে ছক্কা মারছে 2টা। কারণ আপনার তো মন খারাপ, আপনি তো দেখছেন সে 10 বলে 8 ছক্কা মারছে, মানে প্রতি বলে ছক্কা মারার সম্ভাবনা 80%। এখন এখানে এসে সে 20 বল খেলে ছক্কা মারলো 2টা। এখন দোষটা কার? আপনার ওই বন্ধুর না আপনার? আসলে দেখেন দোষটা আপনার, আপনি তাকে অল্পতে জাজ করছেন। দেখেন 10 বল দিয়ে একটা মানুষকে জাজ করা যে সে ভালো খেলোয়াড়, এটা আসলে উচিত না। হয়তো সেদিন বলার খারাপ ছিল, অথবা পিচ ভালো ছিল, কোন অনেকগুলা কারণ হইতে পারে। আপনি তাকে অল্প কয়টা বলে জাজ করছেন। আজকে যদি এমন হইতো যে আপনি 100 বল খেলার পর দেখছেন সে 80টা ছক্কা মারছে, তার মানে এনাফ যে 100 বল খেললে 80 ছক্কা মারতে পারে, সেটা কিন্তু আপনি মেনে নিবেন। সো কাউকে আর্লি জাজ করা যাবে না। আপনি এই 30টা লাইট দিয়ে আপনি 2500 ঘন্টা পাইছেন, তার মানে এই নয় যে আপনি জিতে গেছেন। এমনও হইতে পারে আপনি যে পরীক্ষা করতেছেন স্ট্যাটিস্টিক সেটার বৈধতা দেয় কিনা, এই স্যাম্পল সাইজটা এনাফ কিনা আপনি পরীক্ষা করার জন্য, সেটা আপনাকে আগে শিওর হইতে হবে। আশা করি আপনাকে বুঝাতে পারছি আপনাদেরকে। চলেন আমরা এবার একটা হাইপোথিসিস টেস্টিং এ যাই। অ্যানালাইজে যাব, এটাতে ডাটা আমাদের এই ডাটা, আমরা অ্যানালাইজে যাব। যাওয়ার পরে আমরা যাব কম্পেয়ার মিনস ওয়ান স্যাম্পল টি টেস্ট। আমরা এই যে ক্যাপাসিটি এটাতে দিয়ে দিব। এখন টেস্ট ভ্যালু ম্যানেজার যেটা ক্লেম করছে ওটা হলো টেস্ট ভ্যালু। ম্যানেজার ক্লেম করছে আমার এটা 2550 ঘন্টা ব্যাকআপ দেয় বা তার বেশি ব্যাকআপ দেয়, কম না, এটুকুই দিয়ে দিবেন। টেস্ট ভ্যালুটা দিয়ে দিবেন সে যেটা ক্লেম করছে, আর ব্যাটারি আপনি যেটা ব্যাটারি 30টা ব্যাটারির যে লাইফ টাইম এটা দিয়ে দিবেন। অপশনে যাবেন, কিছুই লাগবে না, জাস্ট ওকে দিয়ে দিবেন। আচ্ছা ওকে, দেখেন এখানে এই ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে দেখেন টোটাল টেস্ট আসছে। হ্যাঁ আচ্ছা, আমরা আরেকটু যাই। ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে এখানে স্টার্টাতে দেখা যায়, এটাতে না। আপনার ওই বন্ধু বলছে যে মানে যে ম্যানেজার সে ক্লেম করছে আমাদের লাইট 2500 ঘন্টা ব্যাকআপ দেয়, মানে এক্স্যাক্টলি 2550 ঘন্টা ব্যাকআপ দেয়, তার চেয়ে কমও না বেশিও না। কারণ আপনি যেটা পাইছেন, আপনি পাইছেন ধরেন এই যে দেখেন আপনার আর তার ক্লেমের মধ্যে পার্থক্য হলো 54 ঘন্টা। হ্যাঁ, আপনার আর তার পার্থক্যের মধ্যে আপনি পাইছেন তার 54, মানে কি সে বলছে 2550 ঘন্টা। এই যে মিন কত দেখেন, মিন আপনি পাইছেন 2604 ঘন্টা, কথার কথা। হ্যাঁ, তাহলে আপনি পার্থক্য হলো 54 ঘন্টা। নাল হাইপোথিসিস বলবে ম্যানেজারের ক্লেম সত্য, এখানে কোনো পার্থক্য নাই। অল্টারনেটিভ বলবে যে না, ম্যানেজারের ক্লেম সত্য না। ঠিক আছে, আমরা নাল হাইপোথিসিস বলবে এখানে কোনো পার্থক্য নাই, আপনি যে স্যাম্পল থেকে পাইছেন আর আমার ম্যানেজার যেটা ক্লেম করছে এই দুইটা সেম সেম জিনিস, এখানে কোনো পার্থক্য নাই। অল্টারনেটিভ বলবে যে পার্থক্য আছে। আমরা বলবো কে সত্য বলতেছে কে মিথ্যা, এটা পি ভ্যালু দেখে ওই সেম ভাবে হাইপোথিসিস টেস্টিং। সো বলছি পি ভ্যালু যদি 5% থেকে ছোট হয় নাল হাইপোথিসিস রিজেক্টেড, যদি 5% থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। সো নাল হাইপোথিসিস বলছে যে এখানে কোনো পার্থক্য নাই, মানে এই মিনের মধ্যে কোনো পার্থক্য নাই, তার মানে নাল হাইপোথিসিসের কথা মিথ্যা, এখানে পার্থক্য আছে। এখন আমাদের এই পরীক্ষার জন্য এটা টু টেল টেস্টে হবে না, এটাকে ওয়ান টেল টেস্টে যাইতে হবে। এখন দেখেন পার্থক্যটা কি পজিটিভ না নেগেটিভ, এটা আপনাকে দেখতে হবে।
পার্থক্য যদি পজিটিভ হয় তাহলে ম্যানেজারের ক্লেম সত্য, পার্থক্য যদি নেগেটিভ হয় তাহলে ম্যানেজারের ক্লেম মিথ্যা। দেখেন যেহেতু পার্থক্য যেহেতু পজিটিভ, পাওয়ার কথা 2550 ঘন্টা, আপনি পাইছেন এভারেজে 2600 ঘন্টা, তার মানে এটা ম্যানেজারের ক্লেইমের চেয়ে আপনি বেশি পাইছেন, তার মানে এটা কি ম্যানেজার সত্য কথা বলছে, তার এগুলা 2550 ঘন্টা ব্যাকআপ দেয়। এভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, এবার গেল টি টেস্ট। এরপরে আমরা যাব অ্যানোভা টেস্ট। অ্যানোভাটা কিভাবে কাজ করে চলেন দেখে আসি। আমরা ডাটাটা ইম্পোর্ট করি অ্যানোভার জন্য, এক্সেল ফাইল ওপেন করব। এই যে অ্যানোভা ডাটাটা ওপেন করতেছি, যেভাবে আছে সেভাবে থাকুক, ওকে দেই। আচ্ছা, দেখেন অ্যানোভা কি কাজ করে, এটার নাম কি, এটা কেন আসতে হয় বারবার। অ্যানোভার পূর্ণরূপ হলো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। অ্যানোভার পূর্ণরূপ হলো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এটা কি কাজ করে এটা একটু জানবো। দেখেন আমি যখন রিগ্রেশন মডেলের কথা আপনাদেরকে বলে আসছি, রিগ্রেশন কিভাবে কাজ করে, ধরেন সিজিপি এর উপরে, বা এই যে ধরেন আমরা এই মডেলটার কথাই বলি, হ্যাঁ, আমরা যে এই যে একটু আগে রান করে আসছি, এই যে এটা দেখেন আমরা কি কি ভেরিয়েবল অ্যাড করছি। আমরা ভেহিকল টাইপ, মেইন ভেরিয়েবল হলো ভেহিকল টাইপ অ্যাড করছি, মান্থলি ইনকাম অ্যাড করছি, এজ গ্রুপ অ্যাড করছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, স্মোকিং স্ট্যাটাস অ্যাড করছি, এভারেজ ওয়ার্কিং আওয়ার, এভারেজ ওয়ার্কিং ডেজ, এই বিষয়গুলো আমরা অ্যাড করছি। এখন এদের মধ্যে কথার কথা মানে মান্থলি ইনকাম কতটুকু ভূমিকা রাখতেছে, এজ গ্রুপ কতটুকু ভূমিকা রাখতে, মানে প্রতিটা ভেরিয়েবল ইন্ডিভিজুয়ালি কি পরিমাণ ভূমিকা রাখতেছে, কন্ট্রিবিউশন রাখতেছে। আমি আবার বলছি, কন্ট্রিবিউশন আরেক নাম হলো স্ট্যাটিস্টিক্স এর ভাষা ভেরিয়েন্স, মানে ভেরিয়েশন, মানে এরা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উপর কি পরিমাণ ভেরিয়েশন রাখতেছে, সেই জিনিসটা কিন্তু এই অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স আলাদা আলাদা করে দেয়, যে এক্স্যাক্টলি মান্থলি ইনকামের ইম্প্যাক্ট কত, ভেহিকেল টাইপের ইম্প্যাক্ট কত, বেক পেইনের উপরে কয়দিন কাজ করে এটার ইম্প্যাক্ট কত, কয় ঘন্টা কাজ করে এটার ইম্প্যাক্ট কত, প্রতিটা ভেরিয়েবল অনুযায়ী কার ভূমিকা কতটুকু এটা আলাদা করে দেয়। এটাকে বলে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ঠিক আছে, আমরা আরেকটা এটা এগুলা এক একটা এক এক পার্সপেক্টিভে ব্যবহার করা হয়। কারণ এখানে অ্যানোভাটা কিভাবে কাজ করবে সবাই একটু মনোযোগ দেন, খুব সিম্পল জিনিস। কারণ আপনার কাছে একটা ভেরিয়েবল আছে, নাম হলো ফ্যাকাল্টি, আরেকটা ভেরিয়েবল আছে সিজিপিএ। প্রতিটা ফ্যাকাল্টি থেকে 10 জন করে স্টুডেন্ট আছে, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, আর্টস। আবারও বলতেছি, এটা একটা ডেমো ডাটা, কেউ পার্সোনালি নিয়েন না, ঠিক আছে, পার্সোনালি নেবেন না কাইন্ডলি, ঠিক আছে। আমাদের কাছে 3 ফ্যাকাল্টির ডাটা আছে, 10 জন স্টুডেন্ট। আমরা দেখতে চাই সিজিপিএটা ফ্যাকাল্টি ওয়াইজ ভ্যারি করে কিনা, এটা করবে অ্যানোভার সাহায্যে। আমরা দেখতে চাই এই সিজিপিএটা ফ্যাকাল্টি ওয়াইজ ভেরি করে কিনা, মানে এভারেজ যে সিজিপিএ, মানে বিজনেস ফ্যাকাল্টি সিজিপিএ আর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সিজিপিএ এর মধ্যে কোনো তফাৎ আছে কিনা, নাকি না তাদের স্টুডেন্ট মানে সবার রেজাল্ট সেম, আমরা এটা চেক করব। তো চলেন একটু রান করাই, আমরা যাবো অ্যানালাইজে, কম্পেয়ার মিনসে, ওয়ান ওয়ে অ্যানোভা। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, ফ্যাকাল্টি ভেরিয়েবলটাকে আগে কোড করে আসতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ওই যে ফ্যাকাল্টি ভেরিয়েবলটা কিন্তু কোডিং করা নাই, যে বিজনেস ফ্যাকাল্টি দ্বারা কাকে বোঝাচ্ছে, আর্টস ফ্যাকাল্টি দ্বারা কাকে বোঝাচ্ছে, এটা কোডিং করতে হবে। সেজন্য আমরা আগে যাব ট্রান্সফর্মে, গিয়ে অটোমেটিক রেকর্ডে যাব, অটোমেটিক রেকর্ড। এরপরে আমরা ফ্যাকাল্টি ভেরিয়েবলটাকে এখানে দিয়ে দিব, দেওয়ার পর আমরা এটা নতুন নাম করব, এই যে এখানে নিউ নেমে দিব ফ্যাকাল্টি 2 নামে দিব নতুন নাম, কারণ একই নামে দুইটা ভেরিয়েবল তৈরি হবে না, আমরা দিব ফ্যাকাল্টি 2, অ্যাড নিউ নেম দিয়ে ওকে দিব। ঠিক আছে, এবার দেখেন অটোমেটিক্যালি আর্টস ফ্যাকাল্টিকে 1 ধরছে, বিজনেস ফ্যাকাল্টিকে 2 ধরছে, ইঞ্জিনিয়ারিং কে 3 ধরছে। দেখেন আমরা যদি এবার ডাটাতে গিয়ে দেখি, অটোমেটিক্যালি সে কিন্তু কোড করে দিছে, এটা আমি হাতে করি নাই। চলেন এবার আমরা যাই, কম্পেয়ার মিনস, ওয়ান ওয়ে অ্যানোভা, ফ্যাকাল্টিটাকে সিজিপিএটাকে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দিব, এটা কিন্তু রিগ্রেশন, এটা কিন্তু রিগ্রেশন আর কিছুই না। এই ফ্যাকাল্টি 2টাকে আমি এই যে ফ্যাক্টর ভেরিয়েবলে করে দিব, সিজিপিএটাকে দিব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে করে, এটাকে দিব ফ্যাক্টর ভেরিয়েবল। আচ্ছা, আর কিছু দরকার নাই, এখানে অপশনে কিছু লাগবে, ডেসক্রিপটিভ দেওয়া যেতে পারে,
হোমোজেনিটি টেস্ট এগুলো আপাতত দরকার নাই, আমরা আপাতত ওকে দিই, এটা পরে লাগবে না আমাদের, ডিসক্রিপটিভও লাগবে না আমাদের, এই যে অ্যানোভা টেবিলটা লাগবে। এই অ্যানোভা টেবিলটা লাগবে। এখান থেকে কি কমেন্ট করতে পারি? আমরা ইনিশিয়ালি কি দেখছি? আমরা ইনিশিয়ালি আমাদের সমস্যাটা কি তৈরি করছি? আমরা বলছি যে সিজিপিএটা, এই যে সিজিপিএটা, এই সিজিপিএটা ফ্যাকাল্টি ওয়াইজ ভ্যারি করে কিনা। হ্যাঁ, চলেন, যেহেতু অ্যানোভা টেস্ট, তার মানে এখানে হাইপোথিসিস টেস্ট আসবে। তার মানে দুইটা হাইপোথিসিস, একটা নাল হাইপোথিসিস আর একটা অল্টারনেটিভ। নাল বলবে যে এখানে ফ্যাকাল্টি ওয়াইজ সিজিপিএটা ভ্যারি করে না, এভারেজ মিন প্রতিটা ফ্যাকাল্টিরই সমান। সবাই মনোযোগ দেন। নাল হাইপোথিসিস বলবে কোনো পার্থক্য নাই, কোনো সমস্যা নাই। অল্টারনেটিভ বলবে যে না, পার্থক্য আছে, অবশ্যই বিজনেস ফ্যাকাল্টির সাথে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, অথবা ইঞ্জিনিয়ারিং এর সাথে আর্টস ফ্যাকাল্টি, অথবা বিজনেসের সাথে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টদের মধ্যে সিজিপি এর মধ্যে পার্থক্য আছে। নাল বললো নাই, অল্টারনেটিভ বললো আছে। আমরা সিদ্ধান্ত নিব কাকে দেখে? এই পি ভ্যালুকে দেখে। পি ভ্যালু কি বলছে? আমরা বলছি পি ভ্যালু যদি 5% থেকে ছোট হয়, নাল হাইপোথিসিস রিজেক্টেড। এটা 5% থেকে ছোট, 0.000 মানে খুবই ছোট, তার মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস রিজেক্টেড করা মানে সে যেটা ক্লেম করছে ওইটাও রিজেক্টেড। সে বলছে ফ্যাকাল্টি ওয়াইজ সিজিপি এর কোনো তফাৎ নাই, তার মানে তার এই কথা মিথ্যা। আমরা অল্টারনেটিভকে অ্যাকসেপ্ট করব। অল্টারনেটিভ বলছে যে না, ফ্যাকাল্টি ওয়াইজ সিজিপি এটা ভ্যারি করে, তো এখানে অবশ্যই ভ্যারি করে। যেহেতু নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড, তার মানে অল্টারনেটিভ যেটা ক্লেম করছে এটা সত্য, ফ্যাকাল্টি ওয়াইজ সিজিপি এটা ভ্যারি করতেছে। ঠিক আছে, এইটা হলো আমাদের অ্যানোভা। এটাকে আপনি 2 ওয়ে করতে পারেন, 3 ওয়ে করতে পারেন, আরো অ্যাডভান্স আছে, আরেকটা ভেরিয়েবলের সাপেক্ষ করতে পারেন, এটা আপনাদের উপরে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস করা যায়, যেটা আসলে আমাদের, দাঁড়ান আমি একটু দেখি এখানে কি পাওয়া যায় কিনা সেটা। স্টপ টেস্ট, এই তো। আমরা এখান থেকে এই টুকি টেস্ট অপশনটাকে সিলেক্ট করবো। টুকি টেস্ট আবার করার জন্য আমরা যাব পোস্ট হক টেস্টের মধ্যে গিয়ে টুকি টেস্ট, এই যে টুকি টেস্ট। এই টুকি টেস্ট কি করে আমি একটু আসতেছি আপনাদেরকে দেখি, অথবা শিফি টেস্ট, এই যে দুইটা অপশন ক্লিক করব, ওকে দেন। এটা হলো মাল্টিপল কম্পারিজন টেস্ট। এদের টুকি টেস্ট, টুকি টেস্ট কি বলতেছে একটু চলেন দেখি। হ্যাঁ, আচ্ছা, ও কি করে? ও বলবে, ধরেন এই যে এখানে দেখেন, আপনি আপাতত আর্টস ফ্যাকাল্টির সাথে বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং, এটা হলো আর্টস এর সাথে বিজনেসের তুলনা, আর্টস এর সাথে ইঞ্জিনিয়ারিং এর তুলনা, বুঝছেন? ও বলতেছে এবার আপনি ইন্ডিভিজুয়ালি আর্টস ফ্যাকাল্টির এভারেজ সিজিপিএ, বিজনেস ফ্যাকাল্টির যে 10 জন স্টুডেন্ট ছিল তাদের এভারেজ সিজিপিএ, ইঞ্জিনিয়ারিং তাদের তাদের সিজিপিএ এর মধ্যে, মানে এটাকে বলে মিন কম্পারিজন টেস্ট। আর্টস ফ্যাকাল্টির মিনের সাথে বিজনেস ফ্যাকাল্টির মিনের তুলনা করবে। এখানেও এক পরীক্ষা। নাল হাইপোথিসিস বলবে আর্টস ফ্যাকাল্টির সিজিপিএ আর বিজনেস ফ্যাকাল্টির সিজিপিএ সেম, এখানে কোনো পার্থক্য নাই। অল্টারনেটিভ বলবে যে না, পার্থক্য আছে, তাদের সিজিপিএ সেম না। এই যে সিদ্ধান্ত নেন পি ভ্যালু থেকে, যেহেতু 0, নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ অ্যাকসেপ্টেড, তার মানে এখানে আর্টস ফ্যাকাল্টির সাথে বিজনেস ফ্যাকাল্টি সিজিপিএ এর পার্থক্য আছে। সেম এখানেও নাল হাইপোথিসিস রিজেক্টেড, তার মানে আর্টস ফ্যাকাল্টির সাথে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সিজিপিএ এর পার্থক্য আছে। ওখানে হলো ফ্যাকাল্টি ওয়াইজ প্রতিটা ফ্যাকাল্টির সাথে প্রতিটা ফ্যাকাল্টি সিজিপিএ কে কম্পেয়ার করা। ঠিক আছে, এই। আচ্ছা, এরপরে কি আছে একটু যাই। এরপরে আছে আমাদের কনভার্জ আলফা, লাইকাট স্কেল। এটা আমাদের সোশ্যাল সায়েন্স বলেন, আমাদের এই বিবিএ ফ্যাকাল্টিতে খুব বেশি প্রয়োজন পড়ে যে কনভার্জ আলফা, এটা কাজ কি? দেখেন, কনভার্জ আলফার বিষয়টা হলো যে আপনি যখন প্রাইমারি ডাটা কালেক্ট করে নিয়ে আসেন, সেই প্রাইমারি ডাটার রিলায়েবিলিটিটা কেমন, এটা কি ফার্দার অ্যানালাইসিসের জন্য উপযুক্ত কিনা, এইটা আপনাকে নিশ্চয়তা দিবে এই রিলায়েবিলিটি টেস্ট। ঠিক আছে, মানে কতটুকু রিলায়েবল। এই কনভার্জ আলফা সেই জিনিসটাকে
আপনাকে এনশিওর করবে। এটার মান সাধারণত 0.70 ধরা হয়। হ্যাঁ, মানে কোশ্চেনিয়ারের কনসিস্টেন্সিটাকে আলটিমেটলি মেজার করে। সো এইখানে এটাকে 0.70 ধরা হয়। যদি কোনো একটা মানে একটা মানে আপনার কনস্ট্রাক্ট ভেরিয়েবল আন্ডারে যদি অনেকগুলো ভেরিয়েবল থাকে, এদেরকে যদি এদের কনভার্স আলফা যদি 0.70 উপরে হয়, তার মানে এটা কনসিস্টেন্ট, এদেরকে ফার্দার অ্যানালাইসিসের জন্য আপনি নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, রিলায়েবল, মানে এক কথা শেষ, রিলায়েবল। চলেন এটা দেখে আসি। এটার জন্য আমরা আরেকটা ডাটা সেট ইউজ করব। আমরা ওপেনে যাব, গিয়ে আমরা এক্সেল ডাটা ওপেন করব। এই যে এসইএম, এই যে এসইএম নামে আপনি জানেন স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ আপনাদের অনেকের দরকার পড়বে। আমি ওপেন করতেছি, ওকে দিলাম। ধরেন এই এসএস নামে একটা ভেরিয়েবল আছে, এসএস লেটেন্ট ভেরিয়েবল। এটা আশা করি যারা আর্টস ফ্যাকাল্টি এবং যারা আমরা বিজনেস ফ্যাকাল্টি আছেন তাদের দরকার পড়বে। আপনাদেরকে এই ধরেন আপনি ধরেন একটা জিনিস জানতে চাচ্ছেন যে একটা রেস্টুরেন্টের কোয়ালিটি কেমন। এখন আপনি কোয়ালিটি জিনিসটা তো একটা জিনিসের উপর নির্ভর করে না, অনেকগুলা জিনিসের উপর নির্ভর করে। হ্যাঁ, কিসের উপর? ওই রেস্টুরেন্টের পরিবেশ কেমন, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হতে পারে ওই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কেমন, ওই রেস্টুরেন্টের খাবার গরম কিনা, ওই রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন, স্টাফদের বিহেভিয়ার কেমন। 5-6টা প্রশ্ন থাকতে পারে। এই 5-6টা ভেরিয়েবল থেকে আপনি নতুন একটা ভেরিয়েবল, লেটেন্ট ভেরিয়েবল তৈরি করতে পারেন, রেস্টুরেন্ট কোয়ালিটি কেমন, ভালো বা খারাপ। ঠিক আছে, এরকম ধরেন আমাদের একটা ভেরিয়েবল আছে যার আন্ডারে 5টা ভেরিয়েবল আছে। এখন এই 5টা ভেরিয়েবল এরা কি কনসিস্টেন্ট কিনা, মানে এদের যে রেসপন্সটা আমরা পাইছি তাদের উত্তরটা কেমন ছিল? উত্তরটা ছিল আপনার ধরেন লাইকার্ট স্কেলে। হ্যাঁ, কিরকম? ধরেন আমরা করি যে আমি রেস্টুরেন্টের কোয়ালিটি আপনি ভালো, এটার সাথে একমত কিনা। আপনি এটার উত্তরে বলতে পারেন যে না, আমি ডিসএগ্রি করতেছি, স্ট্রংলি ডিসএগ্রি করতেছি, আমি নিউট্রাল থাকতেছি, আমি এগ্রি করি অথবা স্ট্রংলি এগ্রি করি। এরকম আপনি রেসপন্স, এই রেসপন্স গুলা রিলায়েবিলিটি আমরা চেক করে থাকি কনভার্জ আলফার সাহায্যে। এটা কিভাবে করি? আমরা যাই অ্যানালাইজে, গিয়ে আমরা এই যে এখানে এই যে স্কেল অপশনে যাই, গিয়ে রিলায়েবিলিটি অ্যানালাইসিস এটাতে ক্লিক করি, করে এসএস এর যে আন্ডারে যে ভেরিয়েবল গুলো ছিল এসএস 5 পর্যন্ত, এগুলোকে সবগুলোকে আমরা এখানে দিয়ে দেই। ঠিক আছে, আইটেমস এর আন্ডারে দিয়ে দিই। এরপরে আমরা এখানে স্ট্যাটিস্টিক্স এ ক্লিক করব, করে এই অপশনটা সিলেক্ট করব, স্কেল ইফ আইটেম রিলেটেড, এইটা এটা এটা ক্লিক করে দিবেন। এরপরে কন্টিনিউ দিব, আর কিছু ধরার দরকার নাই। দেখেন আমাদের এখানে কনভার্জ আলফার মান আসতেছে 0.934, তার মানে এটা 70 থেকে অনেক বেশি। তার মানে আমার এখানে কনভার্জ আলফার যেহেতু বলতেছে 934, বাই 93% আমার এটা রিলায়েবল। সো এখানে ডাটার মধ্যে আর কোনো মডিফিকেশনের প্রয়োজন নাই। ঠিক আছে, এখন এখানে দেখেন অনেক সময় ধরেন এখানে দেখাচ্ছে, ধরেন কথার কথা আমি বললাম যে এইটা 93% না হয়ে এটা 90% আছে, কথার কথা 903। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে SS1 বরাবর কনভার্স আলফা ইফ আইটেম ডিলেটেড, এগুলো এক একটা আইটেম, এগুলাকে এক একটা আইটেম বলা। এটা বরাবর দেখাচ্ছে 0.918, এটা বরাবর দেখাচ্ছে 0.921। এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখেন এটা দ্বারা বোঝাচ্ছে আপনি যে ধরেন আমরা পাইছি ওভারঅল পাইছি 90, ও বলতেছে আপনি যদি SS2টাকে বাদ দিয়ে দেন, মানে এই 5টা থেকে আপনি কনভার্জ আলফা যখন বের করবেন, এখান থেকে যদি আপনি SS2টা বাদ দিয়ে দেন, দিয়ে যদি এরপরে আপনি এটাকে ইয়ে করেন, তাহলে আপনার ওভারঅল রিলায়েবিলিটি আসবে 92%। এই দেখেন এখানে কিন্তু এটাই বলছে, এবং SS2 কে বাদ দেওয়ার কারণে আমার কনভার্জ আলফার মান 928 আসছে। সো অনেক সময় দেখা যায় ওভারঅল কম, দেখা যাচ্ছে যে একটার কারণে আমার আলফার মান কমে যায়, তখন আমরা ওকে বাদ দিয়ে দিই। কারণ আমরা এখানে একটাকে বাদ দিয়ে দিচ্ছি SS2, ধরেন SS2 এর বাদ দিলে আমার আলফার মান বাড়ে, তাই আমরা SS2 কে বাদ দিয়ে বাকিগুলা চেক করি। আপনি চাইলে ওভারঅল কোশ্চেনের রিলায়েবিলিটি আপনি চেক করতে পারেন, সিলেক্ট করে এখানে দিয়ে দেন, দিয়ে ওকে দেন। ওভারঅল আসছে 82%, এই দেখেন 82% আসছে। ঠিক আছে, এই হলো রিলায়েবিলিটি অ্যানালাইসিস। আর আর কি দেখানো যায়? তো এই হলো আমাদের মোটামুটি
বেসিক অ্যানালাইসিস এসপিএসএস এ। কারো কোনো প্রশ্ন আছে? ভাই ওয়ান ওয়ে অ্যানোভাটা সুন্দর বুঝাইছেন, টু এটা যদি একটু বলে দিতেন আর কি, টু আচ্ছা এটা কেন ওকে, করি বা একটু করেও দেখাইতেন। জি হ্যাঁ আচ্ছা, আমার এখানে আমি দেখি, কারণ একটা minute, এখানে টু এর অপশনটা, এগুলোর জন্য আমরা আসলে এক এক সফটওয়্যারে এক এক অ্যানালাইসিস করি, বুঝছেন? মানে যদি একই একই সফটওয়্যার আপনি সবগুলা সুবিধা আপনি পাবেন না। হ্যাঁ, এখানে একটাই অপশন টু এর জন্য, আমাকে আবার আর একটু অ্যাডভান্স অপশনে যাইতে হবে। দাঁড়ান, এখানে থাকবে, ভিতরে থাকবে হয়তো, অথবা এই ভার্সনে আছে কিনা আমি একটু দেখি, আমি বলে যাই একটু। টু এ অনাবাটা হলো তখন জি ভাই, আপনার, বলে দিলে হবে। হ্যাঁ, ফ্যাক্টর ভেরিয়েবল থাকে দুইটা। মানে ফ্যাক্টর ভেরিয়েবল এখন ছিল একটা, যে ফ্যাকাল্টি ওয়াইজ সিজিবি এটা ভ্যারি করে কিনা। এখন ফ্যাক্টর ভেরিয়েবল আরেকটা কি থাকতে পারে, যে এই যে 10 জন স্টুডেন্ট থেকে যে আমরা তথ্য নিছি, হ্যাঁ, এই 10 জন স্টুডেন্ট থেকে আমি যে তথ্য নিছি, আমি ধরেন এটা আরেকটা সফটওয়্যার আছে স্টার্টাতে, আমি দেখাইতে পারি। হ্যাঁ, ধরেন একটা, আমি এটা দেখাই দিই, এটা আরেকটা সফটওয়্যার স্টার্টা, ওটাতে দেখানো যায় ইজিলি। ফাইভ কোথায়, ডাটা সেট 5। আচ্ছা, ধরেন ইয়ার, ধরেন এটা কেউ ফার্স্ট ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, কেউ থার্ড ইয়ার, এরকম করে দেওয়া আছে, আমি র্যান্ডমলি দিলাম। ফোর্থ ইয়ার পর্যন্ত দেওয়া আছে, আমি জাস্ট এটা কপি পেস্ট করতেছি। আমাদের আরেকটা ভেরিয়েবল আছে, সেটার নাম হলো, এটার নাম দিলাম কি, ইয়ার, মানে সেই স্টুডেন্টটা কোন ইয়ারে পড়ে। হ্যাঁ, আমি এটা দিলাম টু এ আনোভা, স্টার্টারতে গেলাম, স্পেসিস এর ডাটাটাকে ইম্পোর্ট করি। আচ্ছা, এটা হলো section। এই হলো এই ডাটাটা। তো এটাকে যদি আমি টু এ আনোভাতে দেখাই, হলো আনোভা, আচ্ছা ওয়ান আই আনোভাতেই দেখি, এই দেখেন, আমি সিজিপি এটা দেখতে চাই ফ্যাকাল্টি ওয়াইজ, এবং সেখানে ইয়ার নামে আরেকটা ভেরিয়েবল আছে। ওকে দেই। আচ্ছা, এখানে দেখেন, তখন এই অ্যানোভাটা সে 4 বার রান করাবে। একবার হলো ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য, আরেকবার হলো সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য, আরেকটা হলো থার্ড ইয়ার স্টুডেন্টের জন্য, আরেকটা হলো ফোর্থ ইয়ার স্টুডেন্টের জন্য। ফোর্থ ইয়ারের ডাটা একটা দুইটা ছিল, তাই এটা হয় নাই। দেখেন থার্ড ইয়ারে কিন্তু ফ্যাকাল্টি ওয়াইজ সিজিপি এটা ভ্যারি করতেছে, সেকেন্ড ইয়ারে করতেছে, কিন্তু ফার্স্ট ইয়ারে কাছাকাছি আর কি, খুব বেশি না। এই মানে তখন আবার ইয়ার ওয়াইজ, মানে ফ্যাকাল্টি ইয়ার দেন ফ্যাকাল্টি ওয়াইজ, মানে সিজিপি এটা ভ্যারি করে কিনা সেটা আপনি দেখতে পারতেছেন আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর কার কোনো প্রশ্ন? তাহলে স্যার, আমরা, জি জি, সরি আজকের ক্লাসটা আমি প্রথম থেকে অনেকক্ষণ জয়েন করতে পারিনি, কিন্তু আমি গত ক্লাসের বেসিসে কিছু প্রশ্ন লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন, সমস্যা নেই, ওর কাছে আছে রেকর্ডিং, হ্যাঁ আমরা করে রাখছি, বলেন। জি স্যার। স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এর আগে একবার এসপিএসএস একটা কাজ করতে নিয়েছিলাম, তো সেটা আমি যখন এক্সেল ফাইলটাকে মানে ইম্পোর্ট করি, তো যেমন হ্যাঁ ডিরেক্ট ডিরেক্ট এসপিএসএস ফাইলে যেমন আমরা রেকর্ড করি, যেমন ফিমেল ওয়ান মেল ওয়ান, তো ওইরকম করে আমি এক্সেল ফাইলটা প্রথমে ইম্পোর্ট করি, দেন এসপিএসএস এরকম রেকর্ড করি, কিন্তু আমি এরপরে আউট মানে যে টুলগুলোকে রান করতে চাচ্ছিলাম আর আমার আউটপুট বের হচ্ছিল না। পরে অনেক ঘাটাঘাটি করে ইউটিউবে একটা ভিডিও দেখার পরে এক্সেল একবার রেকর্ড করছি, দেন এসপিএসএস এ আরেকবার রেকর্ড করছি, এরপরে আমি আউটপুট পেয়েছি। এমনটা কেন? আচ্ছা, আপনি রেকর্ড কি হাতে ধরে করছেন নাকি অটোমেটিক করছেন? হ্যাঁ, আমি হাতে ধরেই করছিলাম। আচ্ছা, এখানে হয় কি, আমরা এই
এখানে ধরেন এই ভেরিয়েবলটা, ধরেন আমি এই ভেরিয়েবলটা স্ট্রিং, হ্যাঁ, এই যে ডায়াবেটিস, হ্যাঁ, ডায়াবেটিস এইটা। এখন দেখেন আমি এটাতে যাচ্ছি, ধরেন অ্যানোভাতে যাচ্ছি, কম্পেয়ার মিনসে যাচ্ছি, আমি বলতেছি কেন, এটা একটা পসিবল কারণ এরকম হতে পারে। এখন দেখেন আপনি যখন অ্যাজমা ভেরিয়েবলটাকে দেন, এটা নিচ্ছে, কিন্তু এখানে ডায়াবেটিস কি শো করতেছে কিনা দেখেন, এখানে ডায়াবেটিস শো করতেছে না, খেয়াল করেন। ডায়াবেটিস ভেরিয়েবলটা কিন্তু এই লিস্টে এখানে শো করতেছে না, কিন্তু ডায়াবেটিস ভেরিয়েবল মেইন লিস্টে আছে, কিন্তু এটা শো করতেছে না। এটা একটা বড় কারণ আছে। নমিনালের না জায়গায় যদি আমি অর্ডিনাল দেই, সেক্ষেত্রে কিন্তু শো করবে। দেখি করতেছে কিনা, ডায়াবেটিস এবারে শো করে নাই, করছে, এই যে এবার করতেছে, হ্যাঁ? এটা রিলায়েবিলিটির ক্ষেত্রে তার, কম্পেয়ার মিনস এর ক্ষেত্রে তার। So, অনেক ক্ষেত্রে ওই যে ভেরিয়েবল টাইপসে ভুল থাকে। আপনি যদি এক্সেলে করে আসেন, সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি রিড করে নেয় কোড গুলাকে, বুঝছেন? অনেক সময় যে অনেকে নমিনাল অর্ডিনাল এই স্কেল গুলাতে ভুল করে, এই কারণে এই অ্যানালাইসিস রান হয় না, হ্যাঁ, বা শো করে না ভেরিয়েবলে। তো এগুলাকে সবসময় এই ট্রান্সফর্মে গিয়ে অটোমেটিক রিকোড করবেন। অটোমেটিক রিকোড করলে এটা কোড হয়ে যায়, এটা তার কোনো ঝামেলা করে না, বুঝছেন? অটোমেটিক রিকোড করবেন সবসময়, অটোমেটিক রিকোড। জি বলেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার, গত ক্লাসের আউটলেয়ার জিনিসটা বুঝতে পারিনি স্যার, ওই যে বক্স প্লট থেকে যেটা দেখিয়েছিলেন। আচ্ছা, দেখেন আউটলেয়ার বিষয়টা কেন কাজে লাগে সেটা একটু বলি। আউটলেয়ার হলো, ধরেন আপনি আপনার গ্রামের বাড়িতে আপনার মন চাইলে আমার এলাকার মানুষগুলার এভারেজ ইনকাম কত আমি একটু জানতে চাচ্ছি। তো আপনি প্রতিটা ঘরে ঘরে গেলেন, তাদের কাছ থেকে ইনকাম জানলেন। ম্যাক্সিমামের ইনকাম 25, 30, 28, 35, 40 এরকমের মধ্যে। হঠাৎ একজন ব্যবসায়ী পেয়ে গেলেন যার মাসিক ইনকাম 2 লক্ষ টাকা। এখন আপনি যদি তাকে নিয়ে এভারেজ বের করেন, তাহলে এভারেজটা দেখা যাবে যে 50-60 হাজার করে দেখাচ্ছে। এটা কি অ্যাকচুয়াল রেজাল্ট? এই যে 50-60 হাজার যেটা আসে, এটা কি অ্যাকচুয়াল রেজাল্ট হবে? আপনার কাছে কি মনে হয়? না স্যার। কারণ ওই একজনের ইনকামের কারণে বাকি সবার ইনকাম কিন্তু আমার এই বেশি দেখাচ্ছে। ধরেন আমাদের মাথা পিছু আয় কত? আজকে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল এটা নিয়ে। আমাদের মাথা পিছু আয় কত? $2800। হ্যাঁ, এখন তাহলে $2800 মানে আপনি বুঝেন আমাদের বাৎসরিক ইনকাম কত, আমরা কত টাকা ইনকাম করতেছি। মোটামুটি $2800, $3000 তো প্রায় 5 লাখ টাকার কাছাকাছি চলে যাবে, 4.5 লাখ থেকে 5 লাখ ডলার হিসেব করলে ওরকমের। তাহলে আমরা এত গরিব কেন? দেখেন এখানে কিন্তু এভারেজ হিসাব করা হচ্ছে, ঠিক আছে? তো ওখানে ধনী গরিব সবারটা এভারেজে ওখানে দেখাচ্ছে, কারো কারো গরিবের ইনকাম বেশি, কিন্তু তারটাও দেখাচ্ছে। ওই যে ব্যালেন্স করতে গিয়ে এভারেজ কিন্তু সবাইকে নিয়ে কাজ করতেছে। তো এই ধরনের ডাটা যেখানে অনেক বড় সংখ্যা অথবা অনেক ছোট সংখ্যা, দেখা যায় একজন বললো আমার ইনকাম নাই, 0, তখন তাকেও যদি আপনি 0 ইনক্লুড করেন, একটা সংখ্যা বাড়তি দিয়ে ভাগ করেন, তাহলে দেখা যাবে এভারেজ ইনকাম কমে যাবে। সো এই ধরনের ভ্যালু গুলাকে বলা হয় আউটলিয়ার বা এক্সট্রিম ভ্যালু। এদেরকে আইডেন্টিফাই করতে হয়, করে এদেরকে বাদ দিতে হয় অ্যানালাইসিস থেকে, না হয় রেজাল্ট বায়াস আসে। এবং এইটা আমরা করি বক্স প্লটের সাহায্যে। কিভাবে করি? আমরা যাই অ্যানালাইজে, আমরা যাই ডেসক্রিপটিভে, আমরা যাই এক্সপ্লোরে, এরপরে ধরেন এইজ ভেরিয়েবলটা এটা দিলাম, দেওয়ার পরে এখানে আইসা আমরা এই যে আউটলেয়ার অপশনটা সিলেক্ট করি, স্ট্যাটিস্টিক্সে গিয়ে ওকে দেই। দেওয়ার পরে একটু আউটপুট টেবিলে যান, আসতেছে তার, এই হলো বক্স প্লট। বক্স প্লট কি করে? সে একটা রেঞ্জ তৈরি করে দেয়। এটা হলো বক্স, এটা হলো মিডিয়ান, এটা হলো ফার্স্ট কোয়ার্টাইল। আমরা টোটাল ডাটা সেটে এসে 4টা কোয়ার্টাইলে ভাগ করে, এখানে 3টা শো করে। এটা ফার্স্ট কোয়ার্টাইল, এটা সেকেন্ড কোয়ার্টাইল, এটা থার্ড কোয়ার্টাইল। আর এর বাইরে বিজ্ঞানী মানে স্ট্যাটিস্টিশিয়ান হুইস্কার আর কি, উনি একটা দিছে, রেঞ্জ দিছে। এই যে দাগটা, এই যে দাগটা বলা হয়েছে, এই দাগের বাইরে যারা থাকবে এরা হলো আউটলিয়ার। এর মধ্যে যারা থাকবে তাদেরকে তারা মোটামুটি ডাটা অ্যানালাইসিসে ইনক্লুড করা যাবে এই রেঞ্জের। মানে ধরেন এই বরাবর ধরেন 80, আমি যদি একটা 85 দেই, ধরেন এখানে একজনের এইজ যদি আমি বলে দেই, ধরেন এখানে আমি ম্যানুয়ালি চেঞ্জ করি, ধরেন একজনের এইজ আমি বলছি 105, আরেকজনের এইজ বলছি 8। এবার সেম কাজটা করি, এই যে দেখেন, এই যে 105 ওয়ালাকে কি দেখাচ্ছে দেখছেন? এটা আলাদা দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, এটা কিন্তু আউটলিয়ার। তো এই আউটলিয়ার ডিটেক্ট করি আমরা বক্স প্লটের সাহায্যে। থ্যাংক ইউ স্যার। তার মানে ওকে ধরে বাদ দিয়ে দিতে হবে। জি বলেন।
স্যার লাস্ট প্রশ্ন স্যার, রিগ্রেশনে কি শুধু আমরা ওই যে এটা দেখবো নাকি ওই যে পি ভ্যালুটাও দেখবো? আবার একটু প্রশ্নটা করেন, একটু আটকে গেছিল। যখন স্যার রিগ্রেশন করব তখন কি আমরা জাস্ট ওই যে বিটার যে মানটা ওইটা খেয়াল করব নাকি আমাদের পি ভ্যালুটাও দেখতে হবে? অবশ্যই পি ভ্যালু। আমি আবারও বলি, ভালো প্রশ্ন করছেন। এই যে দেখেন, আমি কিন্তু এই ধরেন রিগ্রেশন, আমি লজিস্টিক রিগ্রেশন করছি, এটাও একটা রিগ্রেশন। আচ্ছা, যাচ্ছি উপরে। এই যে দেখেন, আমার এখানে এটা হলো পি ভ্যালু। হ্যাঁ, এটা হলো আমার পি ভ্যালু, এটাই হলো পি ভ্যালু। আমি শুধু শুধু সেটারই কমেন্ট করব যেটা পি ভ্যালু 5% থেকে ছোট। তার মানে আমি এটা নিয়ে কমেন্ট করব, এটা নিয়ে কমেন্ট করব, এগুলা নিয়ে কমেন্ট করব, এদেরকে নিয়ে না। 0.755 মানে 75% যেটা, এদেরকে নিয়ে আমরা কমেন্ট করি না। শুধুমাত্র যে সিগনিফিকেন্ট যে সকল ক্যাটাগরি গুলা, সেগুলাকে আমরা কমেন্ট করি। বুঝছেন? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এনিওয়ান এলস? আচ্ছা, এখানে দেখেন, আমাদের এখানে ফাইনালি কিছু কথা বলছে যে রাইটিং, রিপোর্ট রাইটিং, স্পেসিস আউটপুট, ইন্টারপ্রেটিং রেজাল্টস। হ্যাঁ, এটা তো রেজাল্ট তো আমরা ইন্টারপ্রেট করছি ইউজিং টেবিলস এন্ড গ্রাফ ইন রিসার্চ। আপনি কিন্তু এই টেবিলটাকে আপনি কিন্তু ডিরেক্ট কোথায় নিয়ে, ওয়ার্ডে নিয়ে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে দেখেন, ডাবল ক্লিক করেন, করার পর আপনারা রাইট বাটন, আপনারা এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন, এই যে এটাকে সিলেক্ট করবেন। করার পরে রাইট বাটন ক্লিক করবেন। হ্যাঁ, এরপরে এই যে টেবিল লুকস, এই অপশনটাতে সিলেক্ট করবেন টেবিল লুকস। করার পরে এখানে নিচের দিকে আইসা এই যে কম্প্যাক্ট অপশন, অথবা আরেকটা অপশন আছে বক্স, বা কম্প্যাক্ট অপশনটাতে সিলেক্ট করে ওকে দেন। আচ্ছা, টেবিল কম্প্যাক্ট, আপনি এগুলো এক একটা সিলেক্ট করলে, দাঁড়ান আমি একটু দেখি এখানে বক্স অপশনটা কেন দেখাচ্ছে না। এই যে এটা কম্প্যাক্ট বক্স, এই যে আছে কম্প্যাক্ট বক্স অপশনটা সিলেক্ট করে ওকে দেন। দেওয়ার পরে দেখেন এটা পুরো টেবিলের মতো হয়ে গেছে। এরপর আপনি এটাকে কপি করেন। কপি করার পর আপনি এটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে যান। কারণ আমি এটাকে ওয়ার্ড ফাইলে আনতেছি। এরপরে পেস্ট করেন, এটা আসছে, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করব, এখানে রাইট বাটনে ক্লিক করে আগে যেটা দেখেন কিছু ফরম্যাটিং করতেছি, অটো ফিট দিব, অটো ফিট উইথ উইন্ডো দিব। এবার একটা ফরম্যাট হয়েছে, ফাইন। এরপর আমি এটাকে কি করবো, আবার ক্লিক করব, করার পর এখানে অল বর্ডার দিব, ওকে দিলাম। এরপরে টেবিল ডিজাইনে দিয়ে আমি ধরেন এই ডিজাইন দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এবার একটু আর একটু কাজ করি, এটাকে 12 ডিজিট দেই, এটাকে টাইমস নিউ রোমানে দেই বা ক্যামব্রিয়াতে দিলাম, কোনো কথা নেই, সমস্যা নাই, একই জিনিস। ওকে, আর একটু ছোট করি, এটা বেশি বড় হয়ে গেছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, একটা ফরম্যাটে আসছে। তারপরে নিচে নিচে স্পেস থাকে, আপনারা এই যে প্যারাগ্রাফের এখানে লাস্ট অপশনে সিলেক্ট করে এগুলা 0 করে দিবেন, বিফোর আফটার স্পেসিং 0 করে দিবেন, এই অপশনটা করে দিবেন। ওকে, এরপরে এখানে এসে এটাকে 1 সিলেক্ট করবেন। আচ্ছা, গেল। এবার আপনার এটা দরকার নাই, এটাকে ডিলিট করে দেন, ডিলিট রোজ। আপনার এই অপশনটা, এই ঘরটা দরকার পড়বে না, এই যে নিচের ঘরটা, সো ডিলিট রো, ফাইন। এরপরে ধরেন এই ঘরটা দরকার নাই, এরপরে ডিলিট কলাম, কিন্তু ভেঙে গেছে। তো আপনি যেটা করবেন, এটাকে যেহেতু এটা এখানে যুক্ত না, লেআউটে ক্লিক করে ড্র টেবিলে দিয়ে এখানে একটা টান দিবেন, আগে এটাকে জোড়া লাগান। ওকে, এবার দেখেন এটাকে নাড়ানো যাচ্ছে। হ্যাঁ, এটাকে এবার আপনি এটাকে ডিলিট করতে পারেন। ফাইন। আচ্ছা, এবার আপনার মতো করে আপনি এই মান্থলি ইনকাম ধরেন এটা কত, 10, ধরেন 20,000-এর নিচে, 20,000-এর নিচে, আপনি আপনার মতো করে ক্যাটাগরি গুলাকে সাজাইয়া ওই ইয়ে থেকে দেখে দেখে আপনি সাজাইতে পারেন আর কি। এগুলাকে ধরে আমরা করে দিব। আর এখানে সবগুলা রাখবো না, এই যে ওয়ার্ল্ড টেস্ট, এটার দরকার নাই। এরপর ডিগ্রিজ অফ ফ্রিডম,
এটাও দরকার নাই। এবার আপনি উইথ অটোফিট উইন্ডো দেন, এবার দেখেন সুন্দর হয়ে গেছে। আর আপনি এগুলো নিজে হাতে ধরে চেঞ্জ করলে আরো ভালো লাগবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা শেষ করব। হ্যাঁ সৌরভ, ওভার টু ইউ। আচ্ছা, আজকের ক্লাসের মাধ্যমে হচ্ছে আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শুনতেছি। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন টু এসপিএসএস যে কোর্সটা ছিল ওটা সম্পন্ন হলো। আমি হচ্ছে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের স্যারকে। আমি হচ্ছে স্যারকে একদম সামনে থেকে দেখি স্যার কতটা ব্যস্ত, এর মাঝেও যে আমাদের সময় দিয়েছেন, স্যারের প্রতি আন্তরিকভাবে স্যারকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সৌরভ। আসলে তোমরা যে কাজ করে যাচ্ছ এটা আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আসলে এটা অনেক বড় একটা পাওনা। আমি আশা করব সামনের দিকেও তোমরা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবা, বিশ্ববিদ্যালয়ের সাথে, নিজেদের সাথে। হ্যাঁ, আর যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ সবসময় আমাকে পাশে পাবা। আর নেভার মেনশন, আসলে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে তোমরা একটা ভালো উদ্যোগ নিয়েছো, আমরা সেটার সাথে সায় দেওয়াটা। তো আর ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি সেই জায়গা থেকে চেষ্টা করছি। বাকিরা কি করবে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আপনাদের যখনই থিসিস প্রজেক্ট আসবে, কোনো প্রবলেম হলে সৌরভ তো আছে। আর এনি টাইম যে কোনো কাজে আপনি আমাকে নক দিতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই স্যার, আপনিও ভালো থাকবেন।